আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই আমাকে শুনতে পাচ্ছ এবং সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের আদলে তোমাদের একটা ওয়ান শট ক্লাস দেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা এমসিকিউ এবং রিটেন দুটোই আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাকে একটু কনফার্ম করবা যে তোমরা সব কিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা। আর ওকে, তোমরা যখন প্রশ্ন অ্যান্সার করবা তখন অবশ্যই নাম্বার সহ অ্যান্সার করবা, এবং যখন রিটেন আমি দেখাবো তখন চেষ্টা করবা যে তোমাদের রিটেনগুলোর সাথে একটু মিলিয়ে নেওয়ার জন্য। আর তোমাদের যদি কোনো আইডিয়া থাকে সেটা আমার সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। সো মনে হয় যে সব কিছু ক্লিয়ারলি আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। কোনো সময় ব্যয় না করে আমরা প্রশ্ন সমাধানে চলে যাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা 3টা সেটের প্রশ্ন আলোচনা করবো, অর্থাৎ টোটাল 3টা সেট আমাদের প্রশ্ন থাকবে। সেট 1 2 3, প্রত্যেকটা প্রশ্নের সেটে এমসিকিউ থাকবে 15টা করে, আর রিটেন থাকবে আলাদা মার্কস। আমরা ওকে, সবাই যারা জয়েন করেছো তাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সেট 1 আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টু মেক আউট শব্দের অর্থ কী। 4টা অপশন দেওয়া আছে: টু মেক বিজনেস, টু মেক আ সিচুয়েশন হার্ড, টু ডিল উইথ দ্য সিচুয়েশন, টু কনফ্রন্ট দ্য এনিমিস। আসছে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাক্সিমাম প্রশ্নের সোর্স হচ্ছে টেক্সট বুক, ম্যাক্সিমাম প্রশ্নের টেক্সট বুক। তোমরা যেহেতু 25 ব্যাচ, তোমাদের ব্যাচেরই লাস্ট যারা, মানে তোমাদের টেক্সট বুক কিছুটা পরিবর্তিত হয়ে তারপরে 26-27 ব্যাচের কাছে যাচ্ছে। সো তোমাদের যে শর্ট সিলেবাস ছিল সেই সিলেবাসের যে বইগুলো, সেগুলো থেকে আমরা দেখবো যে প্রশ্ন আসবে। এই যে টু মেক আউট, এই ফ্রেজটাকে আমরা পাবো হচ্ছে মায়া অ্যাঞ্জেলোর একটা কবিতা আছে। মায়া অ্যাঞ্জেলোর একটা কবিতা আছে, কবিতার নাম হচ্ছে অ্যালোন। এই অ্যালোন কবিতাতে আমরা এই শব্দটাকে খুঁজে পাইছিলাম, এই ফ্রেজটাকে টু মেক আউট। সেখানে উনি একদম সুন্দর করে কবিতার পাশে সুন্দর করে লেখা ছিল টু মেক আউট মানে হচ্ছে টু ডিল উইথ দ্য সিচুয়েশন, টু ডিল উইথ দ্য সিচুয়েশন, টু কোপ আপ, এই ধরনের অর্থ থাকতে পারে। তাহলে টু কোপ আপ, টু কোপ উইথ, এই ধরনের অপশন আমরা পাবো, যেটা আমরা ইউনিট 1-এও পাইছি, তোমাদের ইউনিট 1 যেটা। সো এই জায়গাগুলো থেকে আমরা দেখবো যে প্রশ্ন আসতে পারে। 1C, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চলো তোমাদের অ্যান্সারগুলো আমি একটু দেখার চেষ্টা করব। যারা অ্যান্সার করবা তাদের কমেন্ট যদি কোনোটা ভুল হয় সেটা দেখানোর চেষ্টা করব। ওকে, সব কিছু ঠিকঠাক। নাফিস, ভেরি গুড। মেহেদি হাসান, 1C হবে। ওকে, চলো নাম্বার 2, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ রেজলিউশন। রেজলিউশন শব্দের অ্যাডজেক্টিভ ফর্ম কি? এটা যেহেতু TION আছে, এটা নাম, সেটা বুঝতে পারতেছি। অনেকগুলো অর্থ দেয়, তার মধ্যে একটা হচ্ছে অদম্য যে অর্থ, অর্থাৎ হার মানে না এমন জিনিস, মানে খুব তেরা হয় এই টাইপের আর কি সব কিছু। সেইটার অ্যাডজেক্টিভ ফর্মটা হচ্ছে রেজলিউট। এটা হয়তো বইয়ে পাই না আমরা, কিন্তু এটার কাছাকাছি অর্থ যেটা আমরা পাই সেটা হচ্ছে নেলসন ম্যান্ডেলাতে আমরা পাই, যেখানে নেলসন ম্যান্ডেলার আনওয়েভারিং মেসেজ, এই যে আনওয়েভারিং ক্যারিজমেটিক আইডিয়া, এই ধরনের কথাগুলোর সাথে আমরা দেখব এই অর্থগুলো সিনোনিমাস হয়, ওইসব জায়গা থেকে প্রশ্ন আসবে। সো এটাও টেক্সট থেকে ধরে নিচ্ছি আমি যে সিনোনিম অ্যান্টোনিম। আচ্ছা, ফুল সিলেবাস আসতে পারে কিনা? পুরো বই থেকেই প্রশ্ন আসবে, শর্ট আর ফুল সিলেবাস বলতে কিছু নেই এই পৃথিবীতে। হ্যাঁ, ওকে, আসো। তারপর নাম্বার 3, ওয়াই ডাজ দ্য ন্যারেটর থিঙ্ক দ্যাট জেরি হ্যাজ ইন্টেগ্রিটি। জেরির ইন্টেগ্রিটি আছে, এটা কেন ন্যারেটর ফিল করতেছেন? তাহলে প্রশ্ন আসছে কোত্থেকে? মাদার ইন ম্যানভিল, মাদার ইন ম্যানভিল, এই জায়গা থেকে প্রশ্ন আসছে। ওকে, চাইছে কি? প্রশ্নের মিনিংটা বোঝো। মানে বাংলায় তোমাদের যেমন অনুধাবনমূলক প্রশ্ন আসে না, বাংলাতে এখন রেগুলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুধাবনমূলক প্রশ্ন দেয়। মানে প্যাসেজ পড়ে বুঝতে হয় যে অ্যাকচুয়ালি কী বলছে। এই অনুধাবনমূলক প্রশ্ন এখন আস্তে আস্তে ইংরেজিতেও দেওয়া শুরু করছে। তাহলে আমাকে পুরোটা পড়তে হবে, ইন্টিগ্রিটির জায়গাটা ঠিক কোন জায়গায় যে লেখিকা বলছিলেন যে তার ইন্টিগ্রিটি নিয়ে সে ভাবতেছে। বিকজ ইট ওয়াজ টু স্মল অ্যান্ড স্মল টু ডু এনি হার্ম, মানে যদি কোনো হার্ম করতে পারে না কাউকে, বা জেরির ওই ধরনের ইচ্ছা নাই, এটা চিন্তা করে বলছিল, নাকি ডিউ টু প্যাট সেন্সড জেরি অ্যাজ ফ্রেন্ড। প্যাট মানে হচ্ছে যে কুকুরটা যেটা ছিল, তো ওই কুকুরটা প্যাট জেরিকে ফ্রেন্ডলি নিছে, এই জন্য লেখিকার মনে হয়েছে যে জেরির ইন্টিগ্রিটি আছে, নাকি জেরি ইজ কমিটেড টু দ্য টাস্ক হি ডাজ অ্যান্ড অনেস্ট অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। জেরি যে কোনো কাজ যেটা সে করতেছে সেটা খুব অনেস্টলি করে এবং খুবই ট্রাস্টওয়ার্দি, নিজের রেসপন্সিবিলিটি সে নেয়। যেমন কুঠার ভেঙে গেছিলো যখন, তখন তাকে টাকা দিতে চেয়েও অনেকবার ম্যানেজ করে তাকে টাকা দিতে হয়েছে, এই ধরনের যেটা ছিল সেইখানে আমরা দেখছি যে উত্তরটা কিন্তু ওই জায়গা থেকে ছিল। তারপর আমরা শেষের লাইনটা পড়বো, শি ফিলস দ্যাট মাদার শুড নট হ্যাভ বাদ দাও।
তাহলে এটা যাচ্ছেই না। একমাত্র আমরা দেখতেছি সি নাম্বারটা, যেটা গল্পের সাথে প্রাসঙ্গিক, যে ইন্টিগ্রিটিটা আসছিল ওই জায়গায় যখন জেরির অনেস্টি নিয়ে, তার ট্রাস্টওয়ার্দিনেস নিয়ে, তার তিনি যে জেরি যে নিজে কমিটেড ছিল, এমন কিছু কাজ করতো জেরি যেটা দরকার ছিল না, তার নিজের যেই কাজে তাকে আনা হয়েছে এখানে কাট কাটার জন্য, এর বাইরে কিছু কাজ করে দিত সে, যেমন ওই যে লবিতে পাথর বসায় দেয় আর রাস্তার হাঁটার রাস্তাটা ঠিক করে দেয়, এই জিনিসগুলো, রাইট? 3C। আমি ব্যাখ্যা অনেক দিচ্ছি, তার আগেই তোমরা অ্যান্সার দিয়ে দিচ্ছ, তার মানে ব্যাখ্যা খুব একটা না দিলেও চলতো তোমাদের। এনিওয়ে, গুড, ভেরি গুড। আসো তারপর নাম্বার 4 দেখবো এই কমেন্টের এনার্জি শেষ পর্যন্ত থাকে কিনা, 3টা সেট পুরাটা থাকে কিনা ইনশাল্লাহ। ওকে, আচ্ছা। যেই কাজে তাকে আনা হয়েছে এখানে কাট কাটার জন্য, এর বাইরে কিছু কাজ। সাউন্ড তো ক্লিয়ার, রাইট? ওকে। মিসস্পেলড ওয়ার্ড, স্পেলিং এর সময় খুব ভালো করে দেখবা, মানে প্রশ্ন যখন থাকবে কারেক্ট, নন কারেক্ট, ইনকারেক্ট, মিসস্পেলড, এই 2টা ওয়ার্ড দেখলে প্রশ্ন 3বার পড়বা। কয়বার? 2বার হচ্ছে একবার বেশি, মানে এই 2টা ওয়ার্ড দেখলে প্রশ্নটা অন্তত 3বার পড়বা, যেখানে কি মিসস্পেলড চাইছে, নাকি নট আ মিসস্পেলড ওয়ার্ড, নাকি রাইটলি স্পেলড, কি চাইছে 3বার দেখবা, মানে পারো তারপর 3বার প্রশ্নটাকে দেখবা, যাতে করে ইনস্ট্রাকশনটা তোমার মাথায় ভুল না যায়। আচ্ছা, আমাদের কাছে মিসস্পেলডই চাইছে, তার মানে ইনকারেক্ট যেটা সেটা চাইছে। ওকে, তাহলে আসো, এক্সট্রেসি বানান ঠিক আছে, ট্রেচারাসলি, যে কোনো রাসলি, আস, শাস, কনশাস, এই ধরনের ওয়ার্ড আমরা দেখবো আগেও থাকে পরে ইউ থাকে, তাহলে এটা ভুল আছে। আরও 2টা ঠিক আছে কিনা সেটা দেখবো। পরেরটা আমরা দেখতেছি আইসোলেশন, ঠিক আছে। ট্রাস্ট ওয়ার্দি আগে পড়ছে, আগের প্রশ্নও দেখছি, এখনো সাথে নেস আছে, নাউনটা হয়েছে শুধু এই পাশে, তাহলে ট্রেচারাসলি একমাত্র যেটা রং। এখন এটাই আমার রাইট অ্যান্সার, এটাই চাইছে, ভুল কোনটা সেটা জানতে চাইছে আমার কাছে। কাজ পেয়ে যেমন, ভেরি গুড। ওকে, ট্রেচারাসলি, গুড। বি নাম্বার, এটাও জেরি গল্প থেকে আসছে। নাম্বার 5, টেক্সটের মূল জায়গা থাকবে, মানে কি বলে এটাকে, স্পেলিংয়ের জন্য আমরা এখন পর্যন্ত টেক্সটকেই ভরসা রাখতেছি, বাকিটা পুরোটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি চেঞ্জ করে, কারো মাথায় আইডিয়া দেয় যে যাও টেক্সটের বাইরে প্রশ্ন দাও, তাহলে হিসাব আলাদা, বাট তা না হলে টেক্সট থেকেই আসবে। আসো, কমপ্লেক্স সেন্টেন্স কোনটা জানতে চাইছে। কমপ্লেক্স সেন্টেন্স হইলে স্ট্রাকচারটা কি হবে? কমপ্লেক্স সেন্টেন্সের এক পাশে ফাইনাইট ভার্ব থাকবে, আরেক পাশে আরও একটা ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট এক পাশে থাকবে, আরেক পাশে থাকলে থাকুক বা না থাকুক, মূল কথা হচ্ছে এই 2টা ফাইনাইট ভার্বের মাঝখানে অবশ্যই ক্লজ মেকার থাকবে বা কানেক্টরস থাকবে। এই ক্লজ মেকারটাকে আমাকে খুঁজে বের করে 2 পাশে 2টা ফাইনাইট ভার্ব দিতে হবে। আই অন দি আদার হ্যান্ড ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, সন অফ মিডল ক্লাস প্যারেন্ট, আর নট এক্সেপশনাল ইন এনি সেন্স, আর কোনো ভার্ব নাই, একটা ফাইনাইট ভার্ব। আমার বাক্যে দরকার 2টা ফাইনাইট ভার্ব, হয় নাই। ওয়াই ওয়াজ দ্য সার্ভার ভিজিট, ওয়াজ একটা, ওয়াই ওয়াজ দ্য সার্ভার ভিজিট স্পেশাল টু দ্য অথর, ওকে, কিছুই হয় নাই, একটাই আছে, ফাইনাইট ভার্ব হচ্ছে না। আনসার ফাইনাইট ভার্ব, ফলোইং কোশ্চেন বেসড অন, বেসড ভার্ব 3, কিন্তু ভার্ব 3 আগে যদি কোনো অক্সিলারি না আসে, আমরা জানি সেটা আবার নন ফাইনাইট হয়, সেটাও নন ফাইনাইট ভার্ব হয়, তাহলে এটাও হচ্ছে না। 3টা কাটা গেল, একটা এমনি হওয়া উচিত। তারপর আমরা দেখবো হি মেড মি ফিল ইনস্ট্যান্ট দ্যাট ক্লজ মেকার আই উড বি হিজ ফ্রেন্ড, তাহলে 2টা ফাইনাইট ভার্ব, একটা ক্লজ মেকার দিয়ে যে বাক্য গঠিত হয় সেটা হয় কমপ্লেক্স, নাইলে কম্পাউন্ড। বাক্যে আমার চাইছে এইখানে প্রশ্নে কমপ্লেক্স, আমরা দেখলাম যে দ্যাট বসছে যে ক্লজ মেকারটা, সেটা সাধারণত কমপ্লেক্স সেন্টেন্সই বসে, রাইট? ওকে, 5D, ভেরি গুড। তার মানে বাক্য চেনা খুব জরুরি আমাদের, বাক্য থেকে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। ঢাবি হয়তো চেঞ্জিং সেন্টেন্স প্রশ্ন দিবে না, কিন্তু দিয়ে বলবো যে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স সেটাকে পিক করো। তার মানে আমরা গ্রামারের সবগুলো জিনিস ধরতে পারি কিনা ঢাবিতে যেগুলো আসে সেগুলো দেখার চেষ্টা করবো। সিনোনিম অফ এক্সার্ট, কোনো জিনিসের সিনোনিম কিভাবে বসবে, এক্সার্ট শব্দের সিনোনিমাস চাইছে, তার মানে অর্থ প্রাসঙ্গিক থাকতে হবে। গিভ আপ ছেড়ে দেয়া, ব্যারিয়ার টু, পুট অফ খুলে ফেলা, পুট অন, আমরা দেখবো এক্সার্ট মানে হচ্ছে কোনো জিনিস আরোপ করা, পুট অন জোড়া দেয়া, এরকম, মানে গিভ আপ না করা, এই জিনিসটা বুঝায়। তাহলে আমরা দেখব এই জায়গা থেকে পুট অন অর্থটাই বসছে, 2টাই টেক্সটে আছে, পুট অনও টেক্সটে আছে, এক্সার্টও টেক্সটে আছে। ওকে, সো বাদ বাকি ইজি। নাম্বার 7, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই প্রশ্ন দেখার সাথে সাথে যেন আমাদের কি করার কথা, আমাদের 3বার পড়ার কথা, যে কারেক্ট না ইনকারেক্ট। কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে, আমরা দেখলাম যে কারেক্ট সেন্টেন্সই আছে কিনা। এবার নিচে যেটা ঠিক সেটা খুঁজবো, নাকি 3টা কোথায় ভুল আছে সেটা খুঁজবো।
প্রসেসিভ এলিমিনেশন অনুযায়ী আমরা তিনটার ভুল আগে বের করব। তাহলে চলো, দ্য কনফ্লিক্ট ইজ সো ভ্যারি অ্যাজ দ্য কজেস কন্ট্রিবিউট টু। সো ভ্যারি হয় না, কনফ্লিক্ট ইজ ভ্যারাইড হওয়ার কথা, ভ্যারি অ্যাডভার্ব হবে না। আচ্ছা, কনফ্লিক্ট ইজ অ্যাজ ভেরিয়াস আচ্ছা, ভেরিয়াস এবং ভ্যারি দুইটা হইতে পারে। ভেরি VARY এটা ভার্ব, এটা তো আরও আগে হবে না, সবার আগে বাদ। এখন এই দুইটার মধ্যে আমি কোনটা নেব? এই নেওয়ার সময় আমাকে চলে যেতে হবে টেক্সট বইয়ে, আসছে টেক্সট থেকে, এবং লজিক্যালি কনফ্লিক্টটা ভ্যারাইড হয় এই অর্থে এই ভ্যারাইড বসবে রাদার দেন ভ্যারিয়াস। ভ্যারিয়াসের পর একটা নাউন ক্লেইম করে সে ভেরিয়াস রিজনস হাবি যাবি, সেই দিক থেকেও ভুল হয়। আর তার চেয়ে বড় কথা, আমার টেক্সট এটা সি নাম্বার, এক্স্যাক্টলি টেক্সট থেকেই আসবে, এটাই সিস্টেম। 7C, গুড। পিঙ্কি, দুইজন পিঙ্কি, একজন আলিফ আক্তার পিঙ্কি আর একজন পিঙ্কি রায়হান। শেখ শারমিন, গুড। হাবিবা জাহান, কাশফিয়া, গুড। সাইদা সুলতানা, ভেরি নাইস। চলো, নাম্বার 8, ট্যাক্স পেয়ারদের ব্যাপারে বলা হচ্ছে কিছু একটা করবে, হার্ড কপি দিবে ভ্যাট অফিসে অথবা দিবে না, কিছু একটা, যেটাই হোক। এদিকে আর কোনো ভার্ব নাই, তাহলে ট্যাক্স পেয়ার হচ্ছে একটা সাবজেক্টটা হচ্ছে প্লুরাল। মাথায় রেখে আমরা সামনে আগাই যে কী চাই, কারণ অপশনে যা দেখতেছি এখানে কিছু ভার্ব এবং মডেল দেওয়া আছে, তার মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোনো কাজ আছে অথবা রাইট ফর ভার্বসের কাজ আছে। তাহলে আসো, আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিডস নট, আচ্ছা, নিড ভার্বটাকে আমরা দুইভাবে পড়ছি। ভার্ব এটা নিজে মডেলও হইতে পারে, মডেল ভার্বও হইতে পারে, ডিরেক্ট ভার্বও হইতে পারে। আচ্ছা, যদি ডিরেক্ট ভার্ব হয় তাহলে এটার সাথে S/S জায়েজ, কিন্তু এই টেক্স পেয়ার হচ্ছে প্লুরালের সাথে কখনো S/S যায় না। তারপরে আবার নট টু আছে, সেটাও হবে না, দুইটা ভুল আছে এখানে। আচ্ছা, যদি মডেল হিসাবে বসে তাহলে নিডের পরে ডিরেক্ট, যদি নেগেটিভ হয় তাহলে নিড নট, আশেপাশে এস বা ইএস কোনো কিছুই বসবে না, তারপরে ভার্ব ওয়ান বসবে। এই বাক্যে আমরা দেখতেছি নিড নট আছে, তারপরে ভার্ব ওয়ান আছে, সঠিক হইতে পারে যদি বাকি তিনটা ভুল না হয়, মানে সঠিক না হয়। নিড টু আছে, আচ্ছা, নিড টুর পরে সাবমিটিং না হয় টু প্লাস ভার্ব ওয়ান হওয়ার কথা। ডাজ নট নিড, এখানে নিড ভার্ব ধরছে কিন্তু অক্সিলারিতে ভুল আছে। কোথায় ভুল আছে? এই যে এখানে সাবজেক্টটা যে প্লুরাল, দ্যাটস ওয়াই এখানে ডাজ নট না হয়ে ডোন্ট হওয়ার কথা ছিল, তাইলে এটাও হইতো। তার মানে কেটে ছেটে বেটে শুধু বি নাম্বারটাই টিকে থাকে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। নাম্বার 8, গুড। তাহলে খুব কমপ্লেক্স একটা নিয়ম, মানে অনেক সময় গুলায় ফেলে আমরা, কিছু নিয়ম আছে না যে ওহো প্রশ্ন দাগানোর পর পড়ছিলাম, এটা থাকবে, দেখবা, মানে কপাল যদি খুব ভালো না হয়, ম্যাক্সিমামের সাথে এটা ঘটে। মানে একদম টপার, ধরো 1 থেকে 20-এর মধ্যে ঢুকবে যারা, তাদের 70% সারা, তার মানে ওইখানেও 2-1 জনের কনফিউশন হয়। গত বছরও দেখছি আমরা, বা প্রত্যেক বছরই দেখি যে টপ 30-এর মধ্যে বা 50-এর মধ্যে আছে, কিন্তু তারপরে 2টা প্রশ্ন ভুল লাগাইছে, দাগায় বুঝছে যে এটা রাইট। এগুলো হচ্ছে সেই জায়গা, মানে দেখবা, দেখে দাগাইতে অন্য একটা ভেবে ফেলবা আর কি। তুমি ক্যালকুলেশন ঠিকঠাক করতেছে, কিন্তু দাগানোর সময় দেখবা কেমন জানি ভুল হয়ে যায়, না হয় যেন অ্যাটলিস্ট, হ্যাঁ, খেয়াল রাখো। মানে এটা হয় প্রত্যেকবার, বাট আমি বলতেছি যেন না হয়, চেষ্টা করবা যে এই জিনিসটাকে ঠিক রাখার। নাম্বার 9, দ্য হিস্ট্রি অফ দ্য টার্ম টার্কি ড্যাশ মিস্টেকেন। বড় বাক্য, ছোট ছোট করে আমরা গ্রামার ফলো করি, যেহেতু গ্রামার থেকেই প্রশ্ন আসছে। দ্য হিস্ট্রি অফ দ্য টার্ম, আমার কোনটা সাবজেক্ট? শুধু এইটুকু সাবজেক্ট না, আমার আমি যদি এইটুকু কেটে দিই, অফ দ্য টার্ম দ্য হিস্ট্রি, এইটুকুকেই যদি আমি রাখি, নর্মালি যদি হিস্ট্রিটাকে আমি সাবজেক্ট রাখি, তাহলে এইখানে সাবজেক্ট সিঙ্গুলার, আমার ভার্বটাও সিঙ্গুলার লাগবে। এই ভার্ব সিঙ্গুলার খুঁজতে গিয়ে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখান থেকে প্রথম কথা হচ্ছে ডোন্ট ব্যবহার করতে পারবো না আমি, একটা এলিমিনেট করলাম। নিচে কি আছে মিস্টেকেন পড়ে যাচ্ছে, একটা আউট করলাম। আচ্ছা, এখন এইখানে আমি দেখতেছি টেলস ফাইনাইট ভার্ব, টেলিং নন ফাইনাইট ভার্ব, টেল ফাইনাইট ভার্ব। আচ্ছা, টেলও তো প্লুরাল, তাহলে এটাও আউট, দুটা আউট। তাহলে থাকে ফাইনাইট নেব না নন ফাইনাইট নেব, ডিপেন্ড করবে। এই যে মিস্টেকেন, এটা কি ভার্ব? না। আইডেন্টিফাইজ কি ভার্ব? না। তাহলে কোনো কিছু যদি ভার্ব না হয়, বাক্যে তো অন্তত একটা ভার্ব লাগবে, আর ভার্ব সিঙ্গুলার হইতে গেলে নন ফাইনাইট নেওয়া যাবে না, একটাই থাকে, টেলস আ সারপ্রাইজিং স্টোরি অফ মিস্টেকেন আইডেন্টিটি ইজ আ গ্লোবাল থ্রেট। ঠিক আছে, নাম্বার 9A, না, ভেরি গুড। তোমরা তো আমার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ, তার মানে তোমরা হয়তো এত পেঁচাচ্ছও না, তোমরা নর্মালি চিন্তা করতে পারতেছো। ভেরি গুড, এটা খুবই পজিটিভ সাইন, আলহামদুলিল্লাহ। যে তোমাদের এই তো মেহেদি হাসান, ফারিয়া, গুড, ভেরি গুড জব।
বিশ্বজিৎ রায়, মুরাদ, ভেরি গুড। ওকে, ঠিক আছে, চলো পরেরটায় যাই। নাম্বার 10, নাম্বার 10 কি ব্যাপার? নাম্বার 10, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, উড ইউ মাইন্ড, দুনিয়ার যে কোনো মাইন্ড থাক, ঠিক আছে, তার সাথে কি বসবে? অলওয়েজ ভার্ব অন আইএনজি বসবে, রাইট ফর ভার্বসের নিয়ম অনুযায়ী। মাইন্ড, উড ইউ মাইন্ড, এগুলোর সাথে সবসময় ভার্ব অন আইএনজি বসবে। আচ্ছা, ড্যাশ মাই ওপিনিয়ন, তাহলে ধরো এইখানে একটা কাজ, এটা হচ্ছে 1 নাম্বার ভার্ব, এখানে 2 নাম্বার ভার্ব, তো ও যেই নিয়মটা ফলো করতেছে প্যারালালি, ডোন্ট মাইন্ডের নিয়মটাই ফলো করতেছে এই ভদ্রলোকও, তাহলে এখানে ভার্ব অন আইএনজি হলে এখানেও ভার্ব অন আইএনজি। খেলা খুব সিম্পল, আর অন্য কোথাও থেকে আমার তাকানোর দরকার নাই। তাহলে আমি দুইটা কাজ করি না, আমার ওপিনিয়ন দিতেও সমস্যা হয় না, ইভেন মানে এল্ডাররাও যদি আসে সেটাতে আমি কোনো মানে হাবিজাবি কিছু দরকার নাই, আমার ভয়টাই পাই না। তাহলে নিচে নেমে আসো, নেমে এসে দেখো 4টা অপশন দেওয়া আছে, এক্সপ্রেসিং ভার্ব অন আইএনজি নাই, দুইটার কোনোটাতেই ভার্ব অন আইএনজি নাই, একটা ভার্ব অন আইএনজি, একটা ভার্ব অন আইএনজি, ভেরি গুড, একটা ভার্ব অন আইএনজি আছে, একটা ভার্ব অন আইএনজি আছে বটে, তার আগে আবার একটা টু আছে, কোনো দরকার নাই, একমাত্র সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মিলি সেকেন্ডের মধ্যে এগুলোর অ্যান্সার করে ফেলতে হবে, চিন্তা ভাবনা ছাড়া চোখে দেখে এগুলোকে অ্যান্সার করে ফেলতে হবে। মেজাবি নানার মতো বুঝে আসবি না, দিদ আগে চলে আসবা 10 নাম্বারটা, ঠিক আছে? এরপর বলো হো ভাই, আমি তো আগে তো টু দেখি নাই ভাই, হ্যাঁ, এরকমই হবে সুন্দর করে যে হ্যাঁ না দিদা গাইছে, ঠিক আছে? এখনই বলবে সরি ভাই, দেখো কারণ বুঝে শুনে দেখায় নাই, এই জন্য বলছি যে চশমা যদি কারো সমস্যা হয় চশমা খুলে তারপর পরীক্ষা দিবা, সানগ্লাস পরে পরীক্ষা দিও না, ঠিক আছে? তো আসো নাম্বার 11, দ্য ওয়ার্ড ইনেট ভোকেবস থেকে আসছে, টেক্সটে আছে, প্যারট স্টাইলে আছে, রাইট? প্যারট স্টাইলে আমরা এটা পাই, ওই যে ইনেট ব্যাড হ্যাবিট, আউট অফ ইনেট ব্যাড হ্যাবিট, ওর যে স্বভাবগত বদভ্যাসের কারণে ও ডানা ঝাপটায় উঠতো এত কিছুর পরেও, ঠিক আছে? তাইলে এই ডানা ঝাপটানোর স্বভাবটা যেহেতু তার স্বভাবগত, যেটা অ্যাকুয়েট করতে হয় না, তাকে লার্ন করতে হয় না, এক্সট্রিনসিক মানে হচ্ছে বাইরে থেকে যে কোনো জিনিস শেখা, এই 3টা সিনোনিম, ঠিক আছে, সিনোনিমাস অর্থ দিচ্ছে, সেইটা না হয় বরং স্বভাবগতই তার ছিল, এমন যে কোনো জিনিসকে আমরা হচ্ছে ইনেট বলি, যেমন ইনেট ব্যাড হ্যাবিট টেক্সট থেকে পাইছি, তাহলে বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নাম্বার 11 ক্লিয়ার? দেখতে হবে, প্রশ্ন দেখতে হবে। নাম্বার 12, ক্র্যাগি, এই প্রশ্নটা একটু ট্রিকি আসছে তোমাদের জন্য, আই নো, কারণ ক্র্যাগি মোটামুটি নিচে 4টাই অপশন থাকে, 4টাই রাইট হওয়া উচিত, কিন্তু আমি দেখবো যে ফ্ল্যাট স্মুথ ডেলিকেটের চেয়ে অ্যাকচুয়ালি প্রিসিপটাস কাছাকাছি অর্থ দিতে পারে, যদিও পূর্ণাঙ্গ দেয় নাই, বাট দিতে পারে, পরীক্ষায় এই ধরনের প্রশ্ন মাঝে মাঝে আসতে পারে, এইটা হ্যান্ডেল করতে পারো কিনা সেটা দেখার জন্য এটা দেয়া, যে খুব সিনোনিমাস না হলেও প্রশ্ন অ্যান্সার করা যায় কিনা, বোঝো কিনা, এই জিনিসটা, এটাও একটা পরীক্ষা। পরীক্ষায় যদি উত্তর ভুল থাকে কোনো প্রশ্নের, সেটাকে তুমি ঠিক কীভাবে হ্যান্ডেল করতেছো, এটাও একটা পরীক্ষা। সময় কম আসছে, ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন পরীক্ষায় 20 মার্কে 4টা এক্সপ্লেনেশন দিয়ে দিল, কি করবা? মানে কই যাবা? 4টা এক্সপ্লেনেশন দিলে তো তোমার লিখতে হবে, ঠিক কতটুকু করে লিখবা? মানে 20 মিনিট, আসলেই 40 মিনিটে 4টা এক্সপ্লেনেশন লেখা কঠিন হয়ে যাবে। বা ধরো 5টা দিল, 4 4 4 4 করে 4 5 20 দিল, বা 6টা দিয়ে দিল, 3টায় 3 3 করে, একটাতে 2 মার্কস, কি করবা? কি করবা এইটাও একটা এক্সাম, যে তুমি কি করতেছো এক্সাম হলে। সো এই প্রশ্নগুলো ওই টাইপ। নাম্বার 13, হু অফ বিলো ওয়াজ অ্যাসোসিয়েট উইথ হার্লেম রেনেসাস, ড্রিমস কবিতায় আমরা পড়ছিলাম যে 2জন কবি ছিল, তার মধ্যে একজন ল্যাংস্টন হিউজেস, এই ভদ্রলোক এল হিউজেস, উনি একজন একটা আন্দোলনের নেতা ছিলেন বা ইনভলভ ছিলেন, সেটা হচ্ছে হার্লেম রেনেসাস, যেটা ব্ল্যাকদের তখনকার অধিকার সংক্রান্ত একটা অর্গানাইজেশন, বা তারা একটা রিভলিউশন নিয়ে কাজ করতেছিল। নাম্বার 14, উই আর ড্যাশ, আচ্ছা, alarmed, steady stream of reports on rising mugging and looting incidents certain dash area, বিভিন্ন পলাতক সংগঠনের লোকজন, হ্যাঁ, তারা মানে এখন কি করতেছে, বিভিন্ন জায়গায় লুটেরা করতেছে। তাহলে আমরা দেখব সার্টিন ঢাকার কিছু এলাকা বুঝাইছে না, শেষ থেকে ধরো, আমি যদি অ্যালার্মড উইথ, অ্যালার্মড বাই, অ্যালার্মড অফ না বুঝি, তাহলে কই যাব? প্রশ্ন উপায় দেয়া ছিল ঢাকার কিছু এলাকায়,
একটা দুইটা এলাকায় না, কিছু এলাকায় নিশ্চয়ই বুঝাইছে। তাহলে কিছু এলাকা বুঝাইলে আমরা দেখব যে অবশ্যই এইখানে প্লুরাল হবে, নাউনটা প্লুরাল হওয়ার কথা। সার্টেন পার্টস, তাহলে দেখো এরিয়াতে নাই, পার্টে নাই, পার্টিং হয় না এখানে আইএনজি, তাহলে একটাই রাইট আছে। তার সাথে অ্যালার্মড বাই, প্যাসিভই হয়েছে, অ্যাকচুয়ালি উই আর অ্যালার্মড বাই, এমনিতেও রাইট হয়। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আছে। সো যদি কারো এইভাবে না মনে থাকে, মানে বুঝো না বুঝো, তাহলে অন্তত আরেকটা মিলে হলেও বুঝে নাও। দুইটা অপশন দেওয়া থাকলে তো একটা নেওয়া যায়। ওকে, বি ঘটবে। গুড। তাজিন, বিশ্বজিৎ রয়, জেরিন, আকাশ। নাইস। লাস্ট, এই সেটের লাস্ট এমসিকিউ, তারপর আমরা রিটেন সলভ করব। ইফ সামওয়ান হ্যাজ আ হার্ট অফ স্টোন, প্রশ্ন এইখান থেকে আরও প্রশ্ন হইতে পারে। হার্ট অফ স্টোন এখানে ইয়া থাকতে পারে, কি বলে, ফিগার স্পিচ থাকতে পারে, ইয়া অর্থও দিতে পারে। যদি এখানে দিছে এটাই, যেটা ফ্রেজটার অর্থ কী, তাহলে সে কি, কারো যদি হার্ট অফ স্টোন থাকে তার মানে তার, মানে সে কোনো কিছু, তার কিছু তাকে টাচ করে না, মানে খুবই, মানে শি ডাজন্ট কেয়ার, হি অর শি ডাজন্ট কেয়ার, মানে কোনো ব্যাপারেই হি গিভস নাথিং। তার মানে কাউকে ডিসক্যারেজ করা, টিমিড, স্টুপিড, হাবি যাবি না, আনকেয়ারিং। সে জাস্ট কোনো কিছুই কেয়ার করে না, তোমার ভালো কি মন্দ তার যায়ও না আসেও না। আবার অভিনয় করার সময় একটু নাকে রুমাল টুমাল দিতে পারে, সেটা হিসাবে আলাদা, কিন্তু অ্যাকচুয়ালি কেয়ার করে না, এটাই হচ্ছে ব্যাপার। বয়ান যতই শুনে কিন্তু সে কেয়ার করে না। সো ইউ নো সামওয়ান হু হ্যাজ আ হার্ট অফ স্টোন। আচ্ছা আসো, রিটেনের ক্ষেত্রে আমরা রিটেনে এই পরীক্ষাগুলোতে আমি যেটা করছি সেটা হচ্ছে ইউজুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টেন্স মেকিং দেয়। আমরা এই বছর সেন্টেন্স মেকিং এই প্রশ্নগুলোতে দেই নেই, কারণটা হচ্ছে বাচ্চাদেরকে যথেষ্ট সেন্টেন্স মেকিং করানো হয়েছিল। সো আমি লিখার হাতটা কতটা ভালো বা হোক শেষ মুহূর্তে, এটা করার জন্য আমরা কিছু জিনিস নিয়ে আসছি, যেটা হচ্ছে যে ইয়া বাড়ায় দিছি, কি বলে, এক্সপ্লেনেশন বাড়ায় দিছি, বা প্যারাগ্রাফ ডাবল দেওয়ার চেষ্টা করছি। সো এক্সপ্লেনেশনগুলো খুবই ইজি, টেক্সট থেকেই আসছে। হোয়েন অ্যানিমালস ইন্টারেক্ট, এইটা তোমাদেরকে তোমাদের ইকোট্যুরিজমের যেটা ইকোট্যুরিজম প্যাসেজের অ্যাক্টিভিটিসগুলোর একদম শেষ পেজে, লাস্ট পেজে, ইকোট্যুরিজমের লাস্ট পেজে যাবা, যে দেখবা যে একটা আর্টিকেল দেয়া আছে। যারা আমাদের পেইড ব্যাচে ছিল তাদেরকে আমরা পড়ানোর চেষ্টা করছি, সেখান থেকে প্যারাগ্রাফ আসবে সেটা দেওয়ার চেষ্টা করছি। ডাইজেস্টটা দেওয়া আছে, প্যারাগ্রাফ সিমিলার ল্যাঙ্গুয়েজের প্যারাগ্রাফ ডাইজেস্টটা দেওয়া আছে, এখানে এক্সপ্লেনেশন যেটা আছে ওইখানে যেয়ে দেখবো যে একটা আর্টিকেল আছে, ওইখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। গত বছর এইখান থেকে একটা বিউপি থেকে প্রায় 2-3টা ভোক্যাবস এবং অন্যান্য লাইন আসছিল, টেক্সট বেসড ইনফো, ঢাবিতেও এখান থেকে প্রশ্ন আসবে। আচ্ছা, তাহলে আসো এখানে বলছে কি, অ্যানিমাল ইন্টারাক্ট বিনাইন ওয়েজ, যখন মানুষের সাথে তারা খুব বন্ধুত্বপূর্ণ আচরণে চলবে, তখন স্বাভাবিকভাবেই তাদের যে সিক্স সেন্স থাকে এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। ভয় পাওয়ার যে সিক্স সেন্স থাকে সেটা নষ্ট হতে পারে। এই জন্য তারা মে লেট দেয়ার গার্ড, তারা তাদের যে নিজেদের যে একটা নিরাপত্তার চিন্তা, এই সেন্স অফ ফিয়ারনেস বলো কিংবা সিকিউরিটি বলো, এটা যারা ছেড়ে দেয় বা নষ্ট হয়ে যায়, ঠিকই তো আছে, ভালোই তো আছে, সমস্যা নেই তো, মানুষজন তো আসতেছে, ভয় পাওয়ার তো কিছু নাই। তখন প্যাসেজে বলা আছে যে এইটা একটা ঝামেলা করে, সেটা হচ্ছে তখন রিয়াল প্রেডেটররা যখন আসে, সন্ধ্যা বা বিকাল পর্যন্ত যখন মানুষ তারা হাই হ্যালো দিয়ে যাচ্ছে, চিপস দিয়ে যাচ্ছে হরিণ রে খাইতে, তার ভালোই লাগতেছে। সন্ধ্যার সময় যখন বাঘ অ্যাটাক করে মানুষ চলে যাওয়ার পর, তখন আর হরিণ সতর্ক থাকতে পারে না, তখন নর্মাল পায়ের সাউন্ডে তার মনে হয় ওকে কেউ বোধহয় চিপস নিয়ে আসছে, এই কথাটা বলছে। সো এই জিনিসটাকে আমরা একটু, প্রথম কথা হচ্ছে যে কি কি জিনিস আলোচনা করবো আমরা, যে আসছে কোত্থেকে, সোর্স আমরা জানি কিনা। প্রথম কথা হচ্ছে যে আমাদের সোর্স জানা আছে কিনা। আমাদের সোর্স জানা আছে, টেকেন ফ্রম, দ্য স্টেটমেন্ট ইজ টেকেন ফ্রম এই যে ইকোট্যুরিজম, আমাদের প্যাসেজ নেইমড ইকোট্যুরিজম, ইকোট্যুরিজম থেকে আমরা নিছি, এটা ইকোট্যুরিজম থেকে নেওয়া হয়েছে। তারপরের কাজ কি, আমরা এই প্যাসেজের মধ্যে দেখার চেষ্টা করছি, বা এখানে যা বলা আছে যে ওয়েন এলিমেন্ট ইন্টারেক্ট, এই পুরো ব্যাপারটা দিয়ে ইকোট্যুরিজমের নেগেটিভ সাইডটাকে মানে এক্সপ্লেইন করা হয়েছে। তাহলে আমরা দেখব এইটা ইলাস্ট্রেট করে, কি করে, ইলাস্ট্রেট লিখতে পারি, ডেমনস্ট্রেট লিখতে পারি, হাইলাইটস লিখতে পারি, শোজ লিখতে পারি, নানান ধরনের উপায়ে লেখা যায়। ইলাস্ট্রেট দ্য নেগেটিভ ইম্প্যাক্টস, এটারে দ্য নেগেটিভ না দিয়ে ওয়ান অফ দ্য
ওয়ান অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্টস দিতে পারো, ওয়ান অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্টস অফ ইকোট্যুরিজম, ওয়ান অফ দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ ইকোট্যুরিজম। কেন? তখন জাস্ট এই লাইনটা বর্ণনা করে দিবা যে এই যে তারা যে নিরাপত্তা বলয়টাকে খাটো করে ফেলে, ভেদ্য করে ফেলে, মানে ওইটা ট্রেসপাস করা যায় এমন অবস্থায় চলে যায়, তখন দেখা যায় যে তারা কি করে না, আর সচেতন থাকে না, কনসিয়াস থাকে না রিয়াল প্রেডেটরদের অ্যাটাকের ব্যাপারে। তখন আমরা দেখবো যে ইট মে কজ দেম হার্ম। এইটুকু ছোট করে লিখলেই হয়ে যাবে, আধা পেজের মধ্যে লেখার চেষ্টা করবে, 3 থেকে 4 লাইন, নট মোর দ্যান দ্যাট। ঠিক আছে, ওকে, পরেরটা আসো। This is happening in our lives. Everyone is frantically looking for happiness, not knowing where it is. ফুল সিলেবাস থেকে দিছি, কারণ বই পুরাটাই তোমার প্রশ্নে আসবে। এটা ফুল সিলেবাস থেকে আসছে, ঠিক আছে, ফুল সিলেবাস থেকে আসছে। কোনটা ছিল এটা? হ্যাপিনেসের যে গল্পটা ছিল না, এটা তো ফুল সিলেবাস, এটা তোমাদের শর্ট সিলেবাসই ছিল তোমাদের। ওকে, আমি গুলাই ফেলছি। ওকে, চাইছে কি? দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার লাইফ। এইটা শুধু স্টোরিটা আগে একটু বর্ণনা করে দিতে হবে যে টিচার, একজন মেন্টর তার ক্লাসরুমে যার স্টুডেন্ট যারা ছিল, মেন্টর কি করছিল, গেভ সাম balloons written everyone's প্রথমে তো সোর্স দিবাই, এখানে যেটুকু দেয়া ছিল আগে এটুকু দিবা, তারপরে everyone's name on particular ones, বা মানে বেলুনের উপরে দেয়া ছিল নেম অন দেম। গেল। এরপরে কি হয়েছে, যখন তাদেরকে খুঁজতে বলা হয়েছে, when they were instructed to find their own balloon, they actually frantically looking for their balloon, and in 5 minutes they got nothing. None of them got their balloon. So the teacher instructed again to go and pick single balloon and give it to someone whose name was on it. Then they, within a minute, everyone got their own balloon systematically. So this is happening in our life. এইটা ইমপ্লাই করে, এই কথাগুলো একটু লিখে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? জাস্ট আইডিয়াটা ধরতে পারাটা হচ্ছে কথা। একটা প্যারাগ্রাফ ছিল, প্যারাগ্রাফ লিখতে বসলাম আমরা ইকোট্যুরিজমের উপরেই, যে পসিবিলিটিস। প্রথম কথা হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ, কয়েকটা লাইন ছিল, কন্ট্রোলিং আইডিয়া। প্যারাগ্রাফ লেখার সময় একটু ভালো করে, এটাকে আমি একটু বড় করে বুঝাবো, কন্ট্রোলিং আইডিয়া বা কন্ট্রোলিং থট কোনটা, সেই জিনিসটা আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে একটা প্যারাগ্রাফ লেখার সময়, রাইট? প্যারাগ্রাফের উপরে আলাদা কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একদিন, এই 2 দিন টানা পাবা ইনশাআল্লাহ, শারীরিক সুস্থতা আল্লাহ যদি ঠিকঠাক দেন। প্রথম কথা হচ্ছে কন্ট্রোলিং থট কোনটা। এই বাক্যের, এই প্যারাগ্রাফের যে হেডলাইন দেওয়া আছে, এই হেডলাইনের কন্ট্রোলিং থট হচ্ছে এইটা, যে তুমি ডিসক্রাইব করবা পসিবিলিটিস অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের পসিবিলিটি ডিসক্রাইব করবা, এবং তারপর তুমি অ্যাজ ওয়াই ইট শুড বি প্রমোটেড, ঠিক আছে, কেন এটাকে প্রমোট করা হবে, পাশাপাশি তুমি এইখানে আবার নেগেটিভ অ্যাসপেক্টগুলো বর্ণনা করবা। তাইলে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে পসিবিলিটি কেমন এবং এটা কি প্রমোট করা উচিত। বলে নাই কিন্তু যে ওয়েদার ইট শুড অর নট, তার মানে তোমার কাছে পজিটিভটাই চাচ্ছে। তুমি যদি 4টা দাও, আসতেছি পরে, তাহলে তোমাকে পজিটিভটাই বেশি বর্ণনা করতে হবে, নেগেটিভটা কম বর্ণনা করতে হবে। তাহলে আমি এইটার ভিত্তিতে যখন যাব, তখন আমার প্রথমেই কি লাগবে, একটা প্যারাগ্রাফের প্রথম যেই কাজটা করতে হয় আমাদেরকে, সেটা হচ্ছে প্যারাগ্রাফের কি লাগে ভাইয়া, প্যারাগ্রাফের হচ্ছে প্রথম কাজটা হচ্ছে যে আমরা যখনই ইন্ট্রোতে যাব, তখন আমাদের টপিক সেন্টেন্সটাকে রেডি করতে হবে। প্রথম কাজটা হচ্ছে টপিক সেন্টেন্স রেডি করা। টপিক সেন্টেন্স রেডি করা, টপিক সেন্টেন্স আমরা যেটা করবো, এই 3টা জিনিসকে নিয়ে আসবো, যে ভেরিয়াস অ্যাসপেক্ট আছে যেটাকে প্রমোট করা উচিত, সাথে কিছু নেগেটিভও আছে। এই 3টা কথাকেই আমি তুলে ধরে নিয়ে আসবো। আমি দেখাচ্ছি সামনে যে কীভাবে লিখবা। 2 নম্বরে আমার, যখন আমি ইয়াগুলো নিয়ে কাজ করব, সাপোর্টিং সেন্টেন্সগুলো বা সাপোর্টিং ডিটেলসগুলোকে আমরা দিব, সাপোর্টিং পয়েন্টস বা ডিটেলস এই নামেই তোমরা ডাকো, সাপোর্টিং পয়েন্ট এবং পাশাপাশি ডিটেলস যখন দিব, তখন আমাকে পজিটিভের দিতে হবে 3টা কমপক্ষে, বা 4টা, আর এটা হচ্ছে পজিটিভ। আর নেগেটিভের দিব সর্বোচ্চ 2টা, এর বেশি না, 1টা বা 2টা, কারণ যেহেতু আমাকে বলছে যে এটাকে প্রমোট করা উচিত, ঠিক আছে, 1টা বা 2টা দিব নেগেটিভ দিয়ে। আবার আমি হালকা বর্ণনা করবো যে হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা দেখবো যে এটাকে আসলেই প্রমোট করা দরকার। আর লাস্টে আমরা চলে যাব হচ্ছে এই টপিক সেন্টেন্স যা লিখছিলাম তার ভিত্তিতেই কনক্লুশনে চলে যাব। এখন আমরা এই টপিক সেন্টেন্সগুলোকে সাজাবো কিভাবে, ইকোট্যুরিজমের পসিবিলিটিগুলো কি কি, বা কেন প্রমোট করা উচিত।
তোমার আর কিচ্ছু হওয়া দরকার নেই, তুমি যা বইয়ে পড়ছো জাস্ট মাথা মানে 30 সেকেন্ড চুপ করে বসে থাকো, এখনো বসে থাকো 30 সেকেন্ড, জাস্ট 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 চোখ বন্ধ করে বসে থাকো, তুমি দেখবা যে বইয়ে ইকো ট্যুরিজম সম্পর্কে তুমি যা যা পড়ছো, আমি কিন্তু পড়ে আসি না, আমার এখন মনে পড়তেছে তোমাদের পড়ার কথা, যে ইকো ট্যুরিজম হচ্ছে এন্ডেঞ্জার্ড এরিয়াতে যাইতে হয়, সেখানে মানুষজনকে তাদের কি বলে কনজারভেশনের জন্য কিছু টাকা পয়সা দেওয়া হয়, স্থানীয়দেরকে প্রমোট করা যায়, ব্যবসার রাস্তা খোলে কিংবা তাদের ইনকাম আসে, তারপরে মানুষজনের যারা ট্যুরিস্ট যারা তাদের একটা লোকালিটির কালচার সম্পর্কে সোশিও ইকোনমিক পলিটিক্যাল আইডিয়া তাদের আসে। এই 4-5টা হয়ে গেল, এই লাইনটুকু লিখবো। নেগেটিভিটি কি কি? নেগেটিভিটি হচ্ছে যে ওই যে পশু পাখি, একটু আগে তুমি যেটা বললা যে বিভিন্ন পশুদেরকে এন্ডেঞ্জার্ড এরিয়াতে যে তাদের যে ব্যালেন্সড লাইফ, তাদের যে অ্যানিমাল ওয়াইল্ড লাইফ, এটাকে আমরা ডিস্টার্ব করতেছি। আর কিছু কিছু সময় দেখবো যে আমরা ওই অঞ্চলের সোশ্যাল ইকোনমিক পলিটিক্স না বুঝে আমরা মাঝে মাঝে কিছু হার্ম করি, যেমন কক্সবাজারে কিছু জিনিসের ব্যবসা হয়, মাদকের ব্যবসা হয়, এই জিনিসগুলো ভালো না, সেন্ট মার্টিনের যে মাদকের ব্যবসা, এই জিনিসগুলো ভালো না। তাহলে এই কয়টা হচ্ছে আমার টপিক সেন্টেন্সগুলো, আমাকে আইডিয়া করে ঢুকে যাও। আমি তোমাদেরকে একটা ডেমো দিয়ে রাখছি, দেখো। ইকো ট্যুরিজম অফার্স গ্রেট পসিবিলিটিস প্রোটেক্টিং নেচার while supporting local community, which is why it should be actively promoted. তাহলে আমি যে প্রমোট করব এই কথাটার পক্ষে কথা বলছি, কেন? কারণ এই প্রোটেক্ট নেচার, সাপোর্টিং লোকাল কমিউনিটিস, এই কথাটাকে আমি আগে নিয়ে আসছি, তার মানে আমি এটুকুকে আগে বর্ণনা করব। আমার টপিক সেন্টেন্সে এটা ক্লিয়ার যে আমি আজকে প্রথমে কিভাবে ইকো ট্যুরিজম নেচারকে প্রোটেক্ট করে এবং লোকালিটিসকে সাপোর্ট করে, এইটুকু আজকে বইলা ছাড়বো, এবং বইলা ছেড়ে আমি হচ্ছে এটার যে অ্যাক্টিভলি প্রমোট করা উচিত এই কথাটা শুরু করব। এরপরে সুন্দর করে কোহেসিভ ডিভাইস ব্যবহার করছি। টু বিগিন উইথ একটা পয়েন্ট দিছি, মোর ওভার আরেকটা পয়েন্ট দিছি, ইন এডিশন আরেকটা পয়েন্ট দিছি, তারপরে আবার বলছি সব বললেও হচ্ছে না, হাউ এভার ডিসপাইট এই যে পজিটিভ বলছি, কিছু ঝামেলা আছে, এই যে নেগেটিভ ইফেক্টস আছে। ফর ইনস্টেন্স এইটা, একটা হচ্ছে একটা দুটার বেশি বলে নেই, এক লাইনেই বলে দিছি, ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট একটু রেজাল্টও বলছি, এই হচ্ছে, বাট আলটিমেটলি আমি ওই যে আবার আমার আগের টুনেই ফিরে গেছি। দেখেন ভাই, ঝামেলা সব জায়গায় থাকে, কিন্তু আমরা যদি সব কিছু ম্যানেজ করতে পারি, ইকো ট্যুরিজম ক্যান বিকাম পাওয়ারফুল টুল ফর বোথ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট। এক্স্যাক্টলি যেই কথাগুলো বলছে নেচার, লোকাল কমিউনিটি, ওই সেম টোনে যেটা বলছিলাম যে টপিক সেন্টেন্সকে ধরেই আমি কনক্লুশন তৈরি করব, জাস্ট প্যারাফ্রেজ করবো, আর কোনো কাজ নাই। সো দিস ইজ ইট। কারো যদি রিটেনের ঝামেলা থাকে, এখনও আমাদের পেট বেচা যারা, তারা না, যারা ফ্রি ক্লাস দেখতেছে, আগামীকাল তোমাদেরকে হাউ টু রাইট আ প্যারাগ্রাফ এইটার উপরে একটা ভিডিও ইউটিউবে লিঙ্ক তোমাদেরকে আমরা হচ্ছে পোস্ট করে দিয়ে দেবো, এটা দেখে নিও, সকালবেলা পাওয়া যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। ঘুরে ঘুরেই আমরা সকালেই দিয়ে দেবো ইনশাল্লাহ 7টা-8টার মধ্যে। আর যারা আমাদের পেট ব্যাচে আসো, যেই কাজগুলো করাইছি আরেকবার পরও ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। নিজেরা লিখো বারবার, ওকে। কাজ পেয়ে যাবেন, ওকে। তোমরা একটু লিখছিলে হয়তো, ওকে। চলো এবার সেট 2-তে যাই। আমরা মোটামুটি আইডিয়া পাইলাম যে কোন কোন ধরনের প্রশ্ন হয়। সেট 2-তে আমরা দেখব কার্টেইল শব্দের অর্থ জানতে চাইছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ কার্টেইল, তার মানে সিনোনিম চাইছে। আসো, কার্টেইল কই আছে? কার্টেইল ছিল টেক্সট বুকেই, অ্যাডোলেসেন্সে ছিল, যখন মানে যে কোনো নারীকে বা কোনো গার্ল, যারা অ্যাডোলেসেন্ট গার্ল, তাদেরকে যখন চাকরি বাকরির জন্যই হোক আর বিয়ে শাদির জন্য স্কুল থেকে তাদেরকে ড্রপ আউট করে দেওয়া হয়, তখন কিন্তু তারা কি করতে পারে না, দে লস দেয়ার সোশ্যাল মোবিলিটি অ্যান্ড কার্টেইল হয় তাদের ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন, তার মানে কমে যায়, নষ্ট হয়ে যায়, হারায় যায়। তাহলে নিচের কোনটা অর্থ দেয় সেটা দেখো। লেনদেন মানে বাড়ানো, স্ট্রেচ মানে লম্বা করা, প্রলং মানে বৃদ্ধি করা, ডিমিনিশ মানে কমায় ফেলা, মানে লেসেন। তাহলে দেখবো এই যে কার্টেল ওয়ার্ডটা ডিমিনিশ বা লেসেন অর্থেই দিচ্ছে। ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, রাইট। 1D মাসুদ, গুড। জোভান নাকি না ইভান? হ্যাঁ স্যার, লাস্টের টাইমে এসে আরও কীভাবে রাইটিং ঠিক করবা? লিখতে হবে ভাইয়া, আগামী 3 দিনে তুমি 3টা করে প্যারাগ্রাফ লিখো, কমপক্ষে 9টা প্যারাগ্রাফ, পারলে 5টা করে লিখো, 15টা প্যারাগ্রাফ, আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। কালকে ভিডিও দিয়ে দাও, আমাদের ইউটিউবে ঢুকলেই তুমি রিটার্নের ভিডিও পাবা। কিংবা শীত বাকিতে যাও আর স্কুল অফ এক্সেলেন্সে যাও, 2টাতেই পাবা ইনশাল্লাহ। আচ্ছা আসো, নাম্বার 2, ডিসঅনেস্ট ডিকেড শব্দটার কোনটার এক্সাম্পল? লিটারারি ডিভাইস থেকে প্রশ্ন আসবে।
লিটারি ডিভাইস থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ, ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে, গত বছর আসছে, আগের 2 বছর টানা আসছে। দেখো ডিকেড শব্দটা এটা একটা দশক বোঝায়, তাহলে এটা একটা অবজেক্ট। এই অবজেক্টকে তুমি বলছো ডিসঅনেস্ট, সে কি ওবায়দুল কাদের, সে কি শেখ হাসিনা? স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে আগে খুনি, নাম কি, মানে সাক্ষাৎ জাহান্নাম থেকে উঠে আসা মানব, চেহারা দেখলে মনে হয় জাহান্নামে ছিল কিছুদিন, তারপরে আল্লাহর দুনিয়ায় আনাইছে। তো ওদের মতো তো ডিজনেস্ট না, ডিকেড দশক, এটা ডিজনেস্ট হইতে পারে না। কিন্তু তুমি একটা পার্সনের নাম তাকে দিচ্ছ, একটা পার্সন যা হইতে পারে সেই ধরনের গুণ তাকে দিচ্ছ, তার মানে তুমি পার্সনিফিকেশন হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে। মেটাফর সিমিল হলে আমরা দেখতাম যে উপাধি বসতো, সামনে আছে, পাবো আজকে আমরা। আচ্ছা, সাম্প্রতিক নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, স্কুল অফ এক্সেলেন্সের এগুলো তোমাদের সাম্প্রতিক ক্লাস দেওয়া হচ্ছে। অরেট ওয়েস্ট উইন্ড, ওয়েস্ট উইন্ড কার লেখা? তোমাদের ফুল সিলেবাসে আছে, এটা ফুল সিলেবাসে আছে, সেখান থেকে প্রশ্ন দিছি। পার্সিবিস শেলির লেখা ওরে টু ওয়েস্ট উইন্ড, ওরে টু ওয়েস্ট উইন্ড। ওকে, আসো, কি নাম? আচ্ছা, কনফ্লিক্ট দাস ইনফ্লুয়েন্সেস, কনফ্লিক্ট ইনফ্লুয়েন্স করে, সাবজেক্ট সিঙ্গুলার বলে, ভার্বও সিঙ্গুলার, এখানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, অ্যাকশন অ্যান্ড। ওকে, প্রশ্ন ওইখান থেকে আসে নাই যেখান থেকে আমি ভাবতেছিলাম, তাহলে আসছে অ্যাকশন এবং কি? এইটা ভাইয়া টেক্সট বেসড ইনফো। তুমি দুনিয়ার সমস্ত যুক্তি দিয়ে অ্যাকশন এবং চয়েসকে রাইট করতে পারবা, অ্যাকশন এবং লাইফসকে রাইট করতে পারবা, অ্যাকশন এবং রিলেশনকে রাইট করতে পারবা, অ্যাকশন অ্যান্ড ডিসিশনসকে রাইট করতে পারবা, কিন্তু উত্তর একটাই, সেটা হচ্ছে ডিসিশন। কারণ টেক্সট বুকে এই ভদ্রলোককে এইভাবেই দেয়া আছে, কনফ্লিক্টের অধ্যায় এটাই দেয়া আছে, এবং এর বাইরে আর কিছুই অ্যান্সার হবে না। ওই যদি একজন দিছে অলরেডি যে 4C, হ্যাঁ, অ্যাকশন অ্যান্ড রিলেশন বোধ হয়, লাভ নাই, 4B, ঠিক আছে। সো শেষ সময় যদি পসিবল হয় টেক্সট বই দেখে যাও, যা নোট করছো তা, যে পড়ো নাই আজ পর্যন্ত টেক্সট বই সে আর এই পাপ করো না, আর যারা পড়ছো তারা আর একটু ভালো করে পড়ো। নাম্বার 5, হি প্রপোজড শব্দের পরে ভার্ব অন আইএনজি বসে সাধারণত। আচ্ছা, হেয়ার, তাহলে নিচে আছে সেটিং, ওকে, আছে সেট, আছে, হবে না, টু সেট হচ্ছে না, আবার প্রমোটিং আছে, সেটাও হবে না, সেটিং দুইটা আছে। তারপরে কি, অফিস অফ হিউম্যান রাইট অফিস, সেট আপ এন অফিস অফ দ্য হিউম্যান রাইটস অফিস, হেয়ার হিউম্যান রাইটসের এরিয়াকে রিফর্ম করার জন্য, তাহলে টু প্রমোট, নট প্রমোট, টু প্রমোট, তাহলে এটা এমনি আউট হয়ে যাচ্ছে, এটা রাইট ছিল বাট এখন আউট হয়ে যাবে। সেটিং আপ টু প্রমোট, স্থাপন করতে চাইছে কোনটার জন্য? টু প্রমোট, এই অর্থে ব্যবহৃত হবে, তাহলে ডি, নাম্বার 5 ডি হবে। ওকে, নাম্বার 6, আ ক্রাফট ওয়ার্ক ইজ আ ড্যাশ, এইটাও টেক্সট বেসড ইনফো, এক্স্যাক্টলি ক্রাফট থেকে আসছে, ফুল সিলেবাস, আর্ট অ্যান্ড ক্রাফট নামে যে অধ্যায় আছে সেখান থেকে আসছে। তাহলে কি বলছে? এমন অবজেক্ট যেটা অলওয়েজ ইভলভ হচ্ছে। তাহলে দেখো, যদি তুমি ফুল সিলেবাস নাও পড়ো তারপরে অ্যান্সার করতে পারবা, কারণ বিউটিফুল অবজেক্ট হলে এটা সবসময় ইভলভ হচ্ছে এই অর্থ দেয় না, ক্রুশাল বা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্ট হলেও সেটা বোঝায় না। আউটস্ট্যান্ডিং, বিউটিফুল একই অর্থ দেয়, সো অর্থের সাথে মিনিং যাচ্ছে না, মানে অর্থের সাথে কনটেক্সট যাচ্ছে না। ডাইনামিক, যেটা সবসময়ই চেঞ্জ হইতে থাকে, চেঞ্জ হইতে ইভলভ হয়, এই যে ইভলভিং অ্যান্ড অলওয়েজ অ্যাবস্ট্রাক্ট চেঞ্জিং টেস্ট অ্যান্ড নিড, তাহলে এই নাম্বারটাই রাইট। তার চেয়ে বড় কথা হচ্ছে টেক্সটে এটাই আছে, উত্তর এটাই, তোমার পছন্দ না হইলো নাম্বার 4A। যারা টেক্সট পড়ছো তারা এগুলো সহজেই পারবা, ভেরি গুড। আসো, নাম্বার 7, কারেক্ট, আচ্ছা, রাইট স্পেলড কোনটা? 3বার পড়বো এই প্রশ্ন, রাইট নট আছে কিনা, নাই, রাইট স্পেল বলছে, রাইট স্পেল বলছে, রাইট স্পেল বলছে, ওকে। ডিসঅ্যাপ্রুভাল আই হবে লুক হওয়ার, মি হওয়ার কথা একটা, রাইট। কম্পিটিশন, টিআই 2বার হয়েছে, অ্যাপ্রোচিং CH হওয়ার কথা, সো সি নাম্বারটি হচ্ছে রাইট অ্যান্সার, কম্পিটিশন। ওকে, রাইট, এটা ইজি। নাম্বার 7, ঢাবি সবসময় ইজি প্রশ্নই করে, বাট মানে আমি জানি না, হয়তো ওই যে বড় প্রেশারের কারণে বাচ্চারা ভুল করে, এইটা একটা। আল্লাহ, ঢাবিতে না হয়তো আমার জীবন শেষ, আল্লাহ আল্লাহ শেষ আমার লাইফ, এই যে একটা ভয় ভীতি ধরায় দিছে, কার্জন হলের সামনে ছবি না তুললে তোমার জীবন শেষ,
এই যে ভীতি তোমাদেরকে ড্যান্সার ভাইয়ারা ধরায় দিছে, জীবন ওইখানেই থেমে গেছে, তোমাদের পরীক্ষা হলে যে ভয়টা পাও এইখানেই। ওকে, নাম্বার 8, ড্যাশ মিনস অনগোয়িং অ্যান্ড persistent লাইক অ্যান ইলনেস উইদাউট কিউর। একদম টেক্সটে হুবহু এই কথাটাই বলা আছে একটা ওয়ার্ডের পাশে, অ্যাক্টিভিটিসের। অ্যাক্টিভিটিসগুলা দু এক দিনের মধ্যে যদি কিচ্ছু করতে নাও পারো, অন্তত অ্যাক্টিভিটিসগুলো দেখে যাবা। টেক্সট বই নিবা, টেক্সট বইয়ের প্রত্যেকটা লেসন শেষে শেষে, এইটা যে টেক্সট বইয়ের প্রত্যেকটা লেসন শেষে শেষে কিছু অ্যাক্টিভিটিস দেওয়া আছে, এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে প্রত্যেকটা লেসনে ছোট ছোট করে ট্যালি করে দেওয়া আছে, ট্যালি ছাড়া দেওয়া আছে, যেখানে যেভাবেই আছে ওইটা খুব ভালো করে পড়ে যাবে এই কয়দিন, 3-4 দিনে। তাহলে দেখবা এই যে ক্রনিক মানে যে মানে ইলনেস বা অন্যান্য যে জিনিস অনগোয়িং ক্রনিক খুব খুব সিভিয়ার হয়, এই জিনিসগুলো বুঝতে পারবা বা এগুলো কমন পড়ে যাবে। ক্লিয়ার? যাদের এখনও টেক্সট থেকে ঝামেলা হয়, অ্যান্ড ট্রাস্ট মি অন্তত পাস করবা। শুধু অ্যাক্টিভিটিস করে পাস করতে পারবে এমন এই গ্যারান্টি আমি দিতে পারি। জাস্ট অ্যাক্টিভিটিসের A to Z পড়ে যাবা, কিচ্ছু পড়ো নাই এখনও, ইংরেজিতে পাস করবা। 5 মার্ক লাগে যে পাস করতেই 5টা করে যাবা শিওর। নাম্বার 9, হোয়াট পিকচার অফ বুলিং অ্যামং বাংলাদেশি ইয়াং স্টুডেন্ট ড্যাশ ইন দ্য রিপোর্ট। এটাও টেক্সট থেকে লাইন তুলে দিছি, জাস্ট লাইন তুলে দিছে, কিন্তু গ্রামার ধরতেছি আমরা। কি বলছে? হোয়াট পিকচার অফ বুলিং অ্যামং বাংলাদেশি স্টুডেন্টস। এখানে কি সাবজেক্ট এটা? না, সাবজেক্ট হচ্ছে হোয়াট পিকচার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে প্রেজেন্টেড নর্মালি ভার্ব টু আছে, আমরা এখানে বুঝতে পারতেছি না, প্যাসিভ হয়েছে, তাহলে প্যাসিভ হলে অক্সিলারি লাগবে, তো অক্সিলারি লাগলে এইখানে আর বসবে না, ইজ এবং ওয়াজ বসতে পারে, কিন্তু আমরা দেখতেছি নর্মাল কথাবার্তা বলতেছে, পাস্টের কোনো সাইন নাই, দ্যাটস ওয়াই পাস্ট না হয়ে সি ইজ প্রেজেন্ট হবে। ওকে, 9C, গুড। আজকে টুয়েলসডে নাকি ক্লাস নিচ্ছে, লাইভে দেখতেছি যে KFC টুয়েলসডে স্পেশাল ডিশের অ্যাড আসতেছে। কি অবস্থা বলো দেখি দুনিয়া নেই। আচ্ছা চলো পড়ো সব KFC টেপসি খাওয়া না। আই লাভ ড্যাশ। ওকে, এখন প্রশ্নটা সেট আপ করতে আমি ভুল করছি একটু, মানে পার্ডন মি, কিন্তু ঠিক রাখছি সিস্টেম। দেখো কমার পরে কখনো কিন্তু বসে না, বড় অক্ষর বসে না, কিন্তু বড় অক্ষরটা দিছি ঠিকই, কারণ এটা এইখানে ছিল, ওয়েন দ্য বার্ড, হ্যাঁ ড্যাশ, তার মানে এটা একটা কবিতা, প্রত্যেকটা ওয়ার্ডই বড় হবে। কোন কবিতা? স্কুল বয়, রাইট? তাহলে সেইখানে কবিতার লাইন যা ছিল তাই দিতে হবে। প্রশ্ন তোমরা অ্যান্সার করো, কি ছিল? আই লাভ টু রাইজ, রাইট? দুইটা আছে, টু সিং ছিল না ফর শিওর, রাইজিংও ছিল না। আই লাভ টু রাইজ আর পাখি উপরে নাচে, এটাই স্বাভাবিক, অন বসা উচিত, তাহলে এখানে ওয়ান আছে, সি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, কিন্তু এই যে মেজবা দিছে ডি, কি একটা ভয়ঙ্কর অবস্থা বলো। ও গ্রামার খুঁজতেছে এখানে। তুমি রবার্ট হেডেন্ডে জিগাও যে ভাইয়া তুমি এখানে লাভের পরে কেন ভারবা না এনজি দিলা না, ঠিক আছে? চলো নাম্বার 11, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। 3বার পড়বো এই প্রশ্ন। কারেক্ট চাইছে ইয়েস, কারেক্ট চাইছে ইয়েস, কারেক্ট চাইছে ইয়েস। চলো, নাফিসা হ্যাজ 50 সেটস অফ ড্রেস, ঠিক আছে, নাফিসা হ্যাজ সিঙ্গুলার বসছে, অ্যান্ড স্টিল এখনো করে, লং, তাহলে লং ভার্বটার সাথে এস বাই ইয়েস হওয়া দরকার ছিল, ভুল। হাউ ডাজ ওভার স্পেন্ডিং সিঙ্গুলার মেক লাইফ ডিফিকাল্ট, হইতে পারে, বাক্য ঠিক আছে। তাহনিয়া ইজ এ ট্রু শপার, প্রত্যেকটা লাইন টেক্সট থেকে আসছে, ওভার স্পেন্ডিং গল্প থেকে। শি, তানিয়া ইজ সিঙ্গুলার আছে, এখানে প্রেজেন্ট আছে, তাহলে এখানে ফিলের সাথে এস বাই এস হওয়ার কথা ছিল, হয় নাই, ভুল। হোয়াট ডিফারেন্ট ডু ইউ নোটিস, ডিফারেন্ট অ্যাডজেটিভ হবে না, এখানে হওয়ার কথা ছিল নাউন, তাহলে হোয়াটের পরে ডিফারেন্সি হওয়ার কথা ছিল, এইটাও ভুল। সো আমাদের বি নাম্বারটা যেটা রেখে আসছিলাম কেটে সেটা এটাই বেঁচে থাকে। বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার, 11 বি। ভেরি গুড, মাসুদ রানা স্যার, হাবিবা জাহান। নাম্বার 12, আইসোলেশন ইজ নট রিলেটেড টু, প্রশ্ন পড়বা, ইজ বলছে, রিলেটেড বলছে, নট বলছে, তার মানে অ্যান্টোনিম চাইছে, ঠিক আছে, অ্যান্টোনিম চাইছে। কি আছে তাহলে? প্রাইভেসি দিয়ে আইসোলেশন বুঝায়, কোয়েট দিয়ে বুঝায়, সলিটিউড দিতে বুঝায়, তাহলে এগুলা চায় নাই, চাইছে অ্যান্টোনিম। একটাই আছে যেটা বুঝায় না, সেটা হচ্ছে কম্বিনেশন, যার দোস্ত বান্ধব আছে তার সাথে আইসোলেশন শব্দটা যায় না। ওকে, নাম্বার 13, হু অফ বিলো ইজ অ্যাসোসিয়েটেড টু হার্মলেসনেস। আচ্ছা, হার্মলেসনেস তো ল্যান্ডস্টোন হিউজের ছিল, এই প্রশ্নটা রিপিট আসছে, আগের বারও পড়ছি। ড্রিমস কবিতায়, রাইট? ড্রিমস কবিতায় ড্রিমস
ড্রিমস কবিতায় হার্লোট রেনেসাসের কথা উল্লেখ ছিল। নাম্বার 14, দ্য ওয়ার্ড ট্রেচারাসলি শব্দের অর্থ কি? একটু আগে স্পেলিং এর জন্য আমরা পাইছিলাম। সো যা স্পেলিং তা বানানোর জন্য যেমন সেটা ভোকেবসে আসতে পারে, সেটা রিটেনে যে বাক্য রচনা আসতে পারে, ইউ নেভার নো। সো অ্যালার্ট থাইকো, অ্যালার্ট থাইকো। তাহলে ট্রেচারাসলি মানে হচ্ছে চতুরতা, ফেইথ থাকে না যার, ঠিক আছে? ট্রেচার যে ফেইথ ভঙ্গ করে, তাহলে ফেইথলেসলি একটা থাকে। আনহ্যাপিলি, রিপিটাসলি, ফ্রেন্ডলি এগুলো যায় না, অ্যামিকেবল হইতে পারে, আনহ্যাপিলি এক্সট্রাসিটিক অ্যান্টোনিম হইতে পারে। হ্যাঁ, ফেইথলেসলি হচ্ছে একমাত্র ট্রেচারাসলি সিনোনিমাস হবে। ওকে, নাম্বার 15, এই সেটের লাস্ট রান। তারপর আরো একটা সেট আছে, দ্য ভেইলস অফ মর্নিং। এইটা দেখি পারো কিনা। দ্য ভেইলস অফ মর্নিং কিসের উদাহরণ? পার্সনিফিকেশন, সিমিল, ইমেজারি, নাকি মেটাফর? কিভাবে বুঝবো আমরা? বুঝবো যেভাবে, সেটা হচ্ছে সরাসরি তুলনা করছে, ভেইল অফ মর্নিং ডিরেক্ট। তাহলে কোনো ইয়া নাই। যদি লাইক থাকতো অথবা অ্যাজ থাকতো, অ্যাজ দ্য ভেইলস অফ মর্নিং, লাইক দ্য ভেইলস অফ মর্নিং, তখন আমরা সিমিল দিতাম। পার্সনিফিকেশন অপশনে ইমেজারি আসতেছে। নাম্বার 15A, প্রতীক। ভেরি গুড, নাদিম, নাইস, মাসুদ। ওকে, গুড। আসো, সেট 2তে রিটেনে কি কি ছিল? এক্সপ্লেইন দ্য বিলো, অ্যান্ড অফকোর্স দেয়ার মাস্ট বি সামথিং রং ইন ওয়ান্টিং টু সাইলেন্স এনি সং। ওই যে মাইনর বার্ড কবিতার থেকে আসছে টেক্সটে, মাইনর বার্ড থেকে আসছে। কবি এখানে রিগ্রেট করতেছে, কিছু জায়গায় সে কনফিউজড, দুই জায়গায় আছে। ইট এক্সপ্রেসেস হিজ রিগ্রেট, রিগ্রেট অথবা ডিলেমা। ডিলেমা ওয়ার্ডটাও দিতে পারো, ডিলেমা, ডিলেমা বানান চেক করো। হ্যাঁ, ডিলেমা বা কনফিউশন, এই জায়গাটা, ঠিক আছে? হিজ হিজ কেন? কারণ হচ্ছে যে ওনার ভাল লাগতেছে না, পাখি এসে সারাক্ষণ ডাকে, যায় না কেন, এরকম মনে হচ্ছে। তখন আর হলো আশা যেটা মানে যে জিনিস সুন্দর, মানে ওয়ান্টিং টু সাইলেন্স এনি সং, পাখি তো গান গায়, আমার কি তার গানটাকে থামায় দেওয়া ঠিক, মানে এটা কি অন্যায় না? এই যে ধরনের এক ধরনের ডিলেমা, তার মানে নেচারের কাছাকাছি উনি যাইতে চাচ্ছেন, কিন্তু আমাদের যে শহুরে আরবান যে মেন্টালিটি, হ্যাঁ, আরবান মেন্টালিটিতে কি আছে? ফুল অফ এনজাইটি। আমাদের মাইন্ড হচ্ছে ফুল অফ এনজাইটি, আমাদের মাইন্ড ফুল অফ এনজাইটি, অ্যানয়েড, আমরা প্রচণ্ড অ্যানয়েড যে কোনো কিছুতে। শহরের মানুষরা খ্যাচ খ্যাচ করতে থাকে, কারণ সারাদিন এত ব্যস্ততা, এত গাড়ি, জার্নি, হর্ন, ধুলাবালি, ভ্যাপো, মানে মানুষ, মানে অসম্ভব অবস্থা মানুষের চিন্তা ভাবনার, মস্তিষ্কের এত এত স্ট্রং থাকতে হয়। তো এই জন্য পাখির গান আর ভালো লাগে না তখন। সো এই জায়গাগুলোকে এক্সপ্রেস করে উনি তার নিজের ডিলেমাকে প্রকাশ করার চেষ্টা করেছেন। ওকে, নাম্বার 2, এক্সপ্লেইন দ্য বিলো। দিস ইজ এডুকেশন পার এক্সেলেন্স। কোথেকে আসছে হচ্ছে প্যারট স্টেল, তোতা কাহিনী থেকে আসছে। কি হয়েছে এইখানে এইটা মূলত যা দেখছো তা না অবস্থায় আছে আর কি। এইখানে যদিও তারা বলছে এডুকেশন পার এক্সেলেন্স, মানে এডুকেশন হেভি, বেস্ট ভার্সন অফ এডুকেশন, এটা বুঝাচ্ছে। বাট লেখক যেটা করছেন, লেখক এই সিস্টেম কথাটা বলে অ্যাকচুয়ালি মকারি করছেন, তিনি উপহাস করছেন যে এইখানে অ্যাকচুয়ালি নেগেটিভ ভার্সটা উনি দেখাইছেন। কেন নেগেটিভ ভার্স? কারণ হচ্ছে এই যে প্যারটকে একটা কেজ বানায় দিছিল, সেটা হচ্ছে গোল্ডেন বা গিল্ডেড কেজ। সেখানে কি হয়েছে সেইটা দেখে মানুষজন বলছে যে আরে ওর যদি পড়া নাও হয় তাও তো অ্যাটলিস্ট এইটা কেজ, যেমন পুঁথি আইনা রাখছে ধুম, তখন মনে হচ্ছে ওয়াও, এডুকেশন পার এক্সেলেন্স। এইটাই সম্ভবত এডুকেশনের একদম সর্বোচ্চ পর্যায়ে। অ্যাকচুয়ালি ইট ইজ নট, ঠিক আছে? আসো, রাইট a paragraph on describing how war darkens the land where it rages. খুব সিম্পল টোনে একটা প্যারাগ্রাফ লিখতে দিছি। ওয়ার যখন শুরু হয়, যেই ল্যান্ডে যায় সেই ল্যান্ডের অবস্থাটা কি হয়, কিভাবে অন্ধকার করে দেয় ওই জাতির ভবিষ্যৎ, গতিপথ, সম্ভাবনা, সব কিছুকে নষ্ট করে দেয়, সেই জায়গাটাকে আমরা আনতে বসি। তাহলে কন্ট্রোলিং আইডিয়া হচ্ছে ওয়ারের ইম্প্যাক্ট, এইটুকুই, ঠিক আছে? বা কোন কোন জায়গায় করে। তাহলে আমরা ইন্ট্রো দিব, ইন্ট্রোতেই আমাদের যে টপিক সেন্টেন্স থাকবে সেইখানে আমরা ঠিক কয়টা জিনিস নিয়ে বর্ণনা করব
সেটাকে প্রথমে তুলে ধরে নিয়ে আসার চেষ্টা করব। আর যখন আমরা সাপোর্টিং পয়েন্টস বা ডিটেলসে যাব, তখন আমরা কি করব, সাপোর্টিং পয়েন্টস বা ডিটেলসগুলোকে আমরা ভাগ করব কোন কোন জায়গায় যায়। তুমি তোমার হিউম্যান রাইটস বইয়ে পড়ছো যে চিলড্রেনদের সবচেয়ে বড় ক্ষতিটা হয় চিলড্রেনদের। গাজার দিকে তাকাও, ডেভাস্টেটেড অবস্থা। তারপর আমরা দেখব স্বাস্থ্য, হসপিটাল। ইসরায়েল তো রীতিমতো হসপিটালেও হামলা চালাইছে। আমাদের দেশও আছে যারা আন্দোলনের সময় ছাত্রদের উপরে যে হসপিটালেও মারছে। এর আগ পর্যন্ত আজ পর্যন্ত কোনো দিন বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে হসপিটালে যে কাউরে পিটানো হয় নাই। জুলাই আন্দোলনে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ছাত্রলীগ ছাত্রদের উপরে যে ঢাকা মেডিকেল কলেজে পিটাইছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হসপিটাল অ্যান্ড স্কুল এই জিনিসগুলোর ডেভাস্টেটেড অবস্থা হয়। তো প্রথমত ইনিশিয়ালি এই জিনিসগুলোকে আমরা দেখবো, সামনে নিয়ে এসে আলোচনা করব। আচ্ছা, আর কি কি হতে পারে আমরা দেখব। সিকিউরিটি হারায় ওমেন, তারপরে গার্লস, হ্যাঁ, বা সামাজিকভাবে একদম সোশ্যাল অন্যান্য যা যা আছে সিকিউরিটি চলে যায়, সিকিউরিটি চলে যায়। এই জিনিসগুলোকে আরও যা যা মাথায় আসবে এগুলো আমরা বর্ণনা করব, করে এই টপিক সেন্টেন্সের সাথে একজাক্টলি মিল রেখে যা লিখব সেটাকেই আমরা জাস্ট প্যারাফ্রেজ করে কনক্লুশন করে দেব, খেলা শেষ। ওকে, আসো এবার তোমাদের জন্য একটা ডেমো রাখছি। দ্য ওয়ার ডার্কেন্স দ্য ল্যান্ড ওয়ার ইট রেজেস বাই ডিস্ট্রয়িং নট অনলি বিল্ডিংস অ্যান্ড ল্যান্ডস্কেপ বাট অলসো হোপস অ্যান্ড ড্রিমস অফ পিপল হু লিভ দেয়ার। তাহলে খুব সিম্পলি বলার চেষ্টা করেছি, আরও ভালো তোমরা লিখবা আশা করি। হোপস অ্যান্ড ড্রিমস, তাহলে কোন কোন ভাবে টু বিগিন উইথ। তারপর আমরা শুরু করছি, শুরুতেই আমরা কি করছি, ঠিকঠাকভাবে আমরা কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করার চেষ্টা করছি এবং কোহারেন্স রাখার চেষ্টা করছি। যে ফ্যামিলি পালায় যায়, স্কুল হসপিটাল এবং অন্যান্য বন্ধ হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। ইন এডিশন আমরা বলছি ফিয়ার অ্যান্ড আনসার্টেনিটি শেপড কুইকলি। ফিয়ার এবং আনসার্টেনিটি, যে কবে শেষ হবে, আদৌ কী হবে জানি না আমরা। এক মানে মানে বিভিন্ন দেশ তো আছে যে তাদের ভেতরেই গ্যাঞ্জাম থাকে যে 50-60 বছর লেগে যায় যে যুদ্ধের পরে ঠিক হইতে, আছে না? যুদ্ধের পরে 50 বছর লেগে যায় খালি যুদ্ধ নিয়ে কী করবে সেটাই ঠিক হইতে। জেনারেশন 3টা চলতেছে, নাতিপুতিরা কোটা পায় আর নানা এখনও যুদ্ধ নিয়ে লাফায়, মানে এরকমও তো আছে। তো এটা একটা লম্বা ইফেক্ট পড়ে। আচ্ছা, কুইকলি এফেক্টে বোথ ইয়াং অ্যান্ড ওল্ড। অ্যাজ এ রেজাল্ট আমরা দেখবো যে তাদের এই যে সেন্স অফ সেফটি চলে যায়, অন্যান্য হয়, সাইলেন্ট ব্রোকেন হয়ে যায় তারা। এই জিনিসগুলো দিয়ে আমরা তারপরে চলে যাব হচ্ছে একদম শেষে, আলটিমেটলি ওয়ার লিভস ডিপ স্কেয়ার্স বোথ। ধরো বাংলাদেশে এখনও আমার আমার বাসায় এক আঙ্কেল ভাড়া থাকতেন, উনি রিক্সা চালান, মানে এখন বয়স হয়ে গেছে, এখন আর করেন না অনেক। আমি তখন 9-10-এ পড়ি, তখনকার কথা বলতেছি। উনি রিক্সা চালান, তখন ছেলে মেয়ে স্কুলে পড়ে একটা, আরেকটা আমার বয়সে ও রিক্সা চালানো শুরু করে দিয়েছে, বাপেরটা মাঝে মাঝে মারে, খ্যাপটেপ মারে। আঙ্কেলের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন 1971-এ, আঙ্কেলের বাবা মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সার্টিফিকেটও নিতে গেছিলেন, তার সার্টিফিকেট দেয় নাই, আলাহোলা মানুষ ভাগায় দিছে। তার নামে সার্টিফিকেট করে আওয়ামী লীগের এক চেয়ারম্যান, তৎকালীন আওয়ামী লীগের চেয়ারম্যান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধার ভাতা নাই। আর সেই মুক্তিযোদ্ধার ছেলে রিক্সা চালায়, বয়স হয়ে গেছে অনেক, তার নাতিও রিক্সা চালায়। ভুয়া মুক্তিযোদ্ধার সন্তানরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, নাতিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু অরিজিনাল মুক্তিযোদ্ধার সন্তান রিক্সা চালাচ্ছে, তার নাতিপুতিরা রিক্সা চালাচ্ছে, এরকম অহরহ আছে। তারপরে আঙ্কেল এখন বয়স হয়ে গেছে, তার ছেলে বোধহয় কোনো একটা গার্মেন্টসে খুব ছোটোখাটো জব করে সার্ভাইভ করতেছে সামহাও। তো এই যে মানে রীতিমতো বহু বছর ধরে একটা ডিপ স্কার্স রেখে যায়। আমরা তো আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে পারি নাই। ব্যবসাটা ঠিকই করছি, চেতনাটা ঠিকই রাখছি, কিন্তু সম্মানটা দিতে পারি না এই জায়গা মতো। দেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা রাখতে পারি নাই, কিন্তু মানে রেখে গেছি আমরা। ওটা পরের এত বছর পরেও থেকে যায়। রিসেন্ট যদি তুমি ওয়ার্কগুলোতে দেখো যে গাজা স্ট্রিট মানে রীতিমতো ডিভাস্টেটেড, শেষ, ধ্বংস, ডিক্লাইন্ড, আর কোনো উপায় নাই এটাতে। আচ্ছা, ওকে, সো ওই জিনিসটা আমরা নিয়ে আসবো, আমি এসেই শেষ করে দেবো। চলো লাস্ট সেট, লাস্ট বাট নট দ্য লিস্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়লাম, আমরা দেখলাম যে টেক্সট থেকে প্রশ্ন দিছি আমরা, সাবজেক্ট ভার্ব এগ্রিম থেকে প্রশ্ন আসছে, রাইট ফর্ম ভার্বস থেকে আসছে। আমি ইচ্ছা করে ভয়েস ন্যারেশন অ্যাভয়েড করে গেছি, তারপরও একটা ইয়াতে প্যাসিভ ছিল, ওটা রাইট ফর্ম ভার্বসের আন্ডারেই পড়ছে, বাট প্যাসিভের নিয়মটা ছিল। সো ডিরেক্ট চেঞ্জ দ্য ভয়েস, চেঞ্জ দ্য ন্যারেশন এটা রাখি নাই, কারণ এটা খুব সহজ, এই জন্য আমি স্কিপ করে গেছি যাতে অন্য জিনিসগুলোতে আমাদের মনোযোগ থাকে। অনেকগুলো ভোক্যাবস থেকে পড়ছি, লিটারালি ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারারি ডিভাইস থেকে
ফিগার অফ স্পিচ থেকে প্রশ্ন আসছে, আর আসছে হচ্ছে স্পেলিং থেকে প্রশ্ন আসছে, এবং টেক্সট বেসড ইনফো থেকে আমরা কতগুলো প্রশ্ন দিছি, রিটেন তো আলাদা দিছি। এই সেটটাতেও আমরা একই ধরনের জিনিস পাই কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা চলো, মেডিটেশন হেল্পস। আমরা জানি হেল্প যখন পজিটিভ ভার্ব হিসাবে বসে, এই ভার্বের পরে ভার্ব ওয়ান বসে অথবা টু প্লাস ভার্ব ওয়ান বসে। ক্লাসে বলছিলাম বারবার বারবার করে, যদি দুইটাই থাকে অপশনে তাহলে এটা নিবা না, টু প্লাস ভার্ব মানে ভার্ব ওয়ানই নিবা, টু প্লাস ভার্ব ওয়ান নিবা না। এরপর এসে দেখলাম যে অপশনে দুইটাই আছে, ইমপ্রুভও আছে, নর্মাল ইমপ্রুভও আছে। তাহলে এমনিতেই দুইটা আগেই বাদ, ইমপ্রুভস ইমপ্রুভ দুইটা বাদ, থাকে বি আর সি। তাহলে বলছি যদি দুইটাই থাকে বি নেওয়া মানে সি নেওয়া যাবে না, টু দিব না, আমরা বেয়ার ইনফিনিটিভেই থাকবো। ঠিক আছে, ইনফিনিট থাকলেও এটা ইনফিনিটিভ বসে, বাট আমরা বেয়ার ইনফিনিটিভ রাখবো, টু থাকবে না। টু প্লাস ভার্বনই ছিল মূলত, কিন্তু টু থাকবে না। ওয়ান বি দিছো ম্যাক্সিমামই, হাবিবা দিছো ওয়ান এ, কী কারণে দিলা জানি না ভাইয়া। ওকে আসো, তাই এটা কিন্তু টেক্সট থেকেই আসছে, নিয়ম কিন্তু খুব গভীর। বাপরে বাপ, আল্লাহ, পজিটিভ ভার্ব থেকে আসছে, হেল্পস থেকে, আবার ইমপ্রুভ ইমপ্রুভ দুইটাই দেওয়া আছে। এত পেঁচা লাভ নাই তো, টেক্সট থেকে আসছে, জাস্ট লাইন তুলে দিছি, জাস্ট জায়গা মতো দেখে একটা শব্দ উঠাই দিছি, আর কিছুই না। মেডিটেশন গল্প থেকেই আসছে। তো ভালো করে টেক্সট পড়লে এগুলো কমন পাবো। ওয়েল আল বি ড্যামড, বিভিন্ন পার্টস অফ স্পিচের একই ওয়ার্ডের বিভিন্ন রকমের ব্যবহার মেলা দিন ধরে পড়াইছি তোমাদের, মানে টেক্সট বিশেষ করে পেড ব্যাচে যারা আছো তোমাদের প্রশ্নগুলো আমরা ফ্রিও পরীক্ষা নিছি। সো তোমাদের ইয়াতে সেকেন্ড পেপার ফাইনালে, মানে পেপার ফাইনালে প্রচুর প্রশ্ন আসছিল, রাইট? যদি আমার ক্যালকুলেশন ঠিকঠাক থাকে, পেপার ফাইনালে কমপক্ষে 5-6টা প্রশ্ন দিছিলাম, এই কোনটা ইন্টার এক্সচেঞ্জ হচ্ছে, একই শব্দ কেমনে অ্যাডভার্ব হচ্ছে, একই শব্দ কেমনে ইয়া হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে বাক্যের অবস্থানটা কোথায়। এই যে ড্যামড ইন্টারজেকশন দেখা যাচ্ছে একটা চিহ্ন, এটা কে বসাইছে? ওয়েল ওয়েল, এই কথায় তাহলে ওয়েল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব সারা জীবন পড়ছি, কিন্তু এটা যে ইন্টারজেকশন হইতে পারে সেটা ডিপেন্ড করতেছে কোথায়, বাক্যের অবস্থাটা কি। বাক্যে যেটা ইন্টারজেকশন চিহ্ন আছে, তো এটা তো এখানে ওয়াও এই 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 জিনিস প্রকাশ করছে। ওয়াও কেমনে লেখে? ওয়াও, এই ওয়াও এর জায়গায় ওয়েল বসছে, তাহলে ইন্টারজেকশন। সারা জীবন কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বই বসে যে কোনো জিনিস? তাহলে তো ওয়াটা সারা জীবন সিঙ্গুলার, মানে কি বলে, আনকাউন্টেবল নাউন হিসাবেই বসতো, ভার্বার জীবনেও বসতো না। ঠিক আছে, সো কমন সেন্স কাজে লাগাবো আমরা। নাইলে দেখবা যে ফাতিমা জাহান জালালের মতো হঠাৎ করে ফাতিমা বিনতে জালাল যেমন 2C দিয়ে দিছে, ও এরকম 2C দিয়ে দিবা, জাল্লা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব তো জীবনে কিছু পড়ি নাই, তাহলে মনে হয় এটাই দিতে হবে। নাম্বার 3, হ্যাঁ, অ্যান অ্যান্টোনিম ওয়ার্ড অফ ইন্টিমিডেশন। ইন্টিমিডেশন মানে হচ্ছে, সরি, ইন্টিমিডেশন মানে হচ্ছে থ্রেট দেয়া, হ্যাঁ, থ্রেট দেয়া, সামওয়ান, ঝাড়ি দেয়া, মানে একদম থ্রেট দেয়া, আসলে ধমকের ঊর্ধ্বতন কাজ হিসাবেই বসে, থ্রেট মারে ডিরেক্ট। তাহলে সেই জায়গায় আমরা দেখবো টেরোরাইজ করাও একই অর্থ চাইছে, কি অ্যান্টোনিম চাইছে, ভালো করে। তাহলে টেরোরাইজ, কোর্শন, সাবডুইং একই অর্থ দেয়। অ্যান্টোনমি হচ্ছে অটোনমি হচ্ছে কারো স্বায়ত্তশাসন দেয়া, ফ্রিডম দেয়া কাউরে, তার মানে তুমি তারা ধমক দিচ্ছ না, লিবার্টি দেয়া কাউকে, তার মানে তুমি তাকে থ্রেট দিচ্ছ না। ওকে ওকে, নাম্বার 4, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে, সেইস, এটা টেক্সট থেকে আসছে, প্রথম কথা একটু মাথায় রাখবো আমরা, বাট তারপরে যদি না থাকি সেইস দিব না, হ্যাঁ, সেইড হবে। তাইলে সেইডের পরে উইল বসবে না, সেইডের পরে উড হ্যাভ দরকার নাই, আর থাকলে আবার এখানে ড্রিভেন দিতে হবে। নোবডি উড ড্রাইভ, সব ঠিক আছে, তার মানে এই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। আর যদি সেইস থাকে তাহলে উড দিলে সমস্যা নাই, বাট উইল দিতে হবে তাইলে গ্রামার ঠিক রাখার জন্য। নাম্বার 4A, গুড আনিসা। ওকে, নাম্বার 5, সিন্স ফোকাসিং মাইন্ড ইজ চ্যালেঞ্জিং। মাইন্ড ফোকাস করাটা যেহেতু চ্যালেঞ্জিং, তাহলে আমরা দেখব
যে ড্যাশ আ ফিউ মিনিটস এন্ড দ্য ওয়ার্ক আপ, টেক্সট থেকে আসে, টেক্সট বেসড ইনফো। ঢাবিতে না আসলেও বিউপিতে তো আসবেই। তাহলে আসো মিলাও, টেক্সট বেসড ইনফো কি হবে? বিগিনার মাইট মেডিকেট, এটা ছিল। মে হয় নাই কেন? কারণ এরপরে ভার্ব ওয়ান দরকার ছিল, আসছে নাউন। মেডিটেশন হবে না, মেডিটেশন উপরেরটার সাথে মিলতেছে না। বি নাম্বারটা একমাত্র আমাদের রাইট অ্যান্সার। টেক্সট আসলেই যে টেক্সট মুখস্থ করতে হবে তা না, বাক্যে কমন সেন্স বা একটা বাক্য হওয়ার জন্য যা যা দরকার হয় বা গ্রামারের অন্যান্য ব্যবহারগুলো দিকে তাকালে আমরা দেখবো যে এটা মিলতেছে। সরি, 5 বি হবে। নাম্বার 6, চুজ দ্য কারেক্ট, কারেক্ট 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 3বার পড়তে হবে, কারেক্ট ইংলিশ স্পেলিং। আচ্ছা, মেমোরি আর ওয়াই হওয়ার কথা, মেমোয়ার্স ই দিলে ঠিক ছিল, বহু বছর এসব মেমোয়ার আর হয় না, মেমোয়ার আত্মকথা বা স্মৃতিকথা, আত্মজীবনী এই অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, মেমোয়ার, রাইট। তারপর নাম্বার 7, নর সিট ইন লার্নিং স্পোর ইজ এন এক্সাম্পল। এইটুকুকে তোমরা একটু বলো, আমি তোমাদের ব্যাখ্যা দিতে থাকতেছি। এটা ক্লাসে আমরা পড়াইছি যে স্কুল ক্লাসরুমকে অথবা এনভায়রনমেন্টকে তুলনা করছে উইদাউট এনিথিং অ্যাজ অর লাইকের সাথে তুলনা করছে, তাহলে মেটাফর হবে ডিরেক্ট। যদি থাকতো সিমিল বসাইতাম। হাইপারবোল অতিরিক্ত বলা বা পার্সনিফিকেশনের কোনো ফাংশন এখানে নাই। নাম্বার 6, 7 সি আসো। নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যান্টোনিম। প্রশ্ন পড়বো অনেকবার এখন। ইজ নট অ্যান অ্যান্টোনিম, তাহলে কাটাকাটি করলে নট আর অ্যান্টোনিম কাটাকাটি করলে এই পাশ দিয়ে যদি নট কাটি, খেয়াল করো অঙ্ক যেরকম কাটাকাটি করতাম আমরা ছোটবেলায়, এদিক দিয়ে এন কাটবা এদিক দিয়ে এ কাটবা, তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে সিনোনিম দাঁড়ায়, রাইট। অ্যান্টোনিম নট অ্যান অ্যান্টোনিম মানে সিনোনিম। হ্যাঁ, প্রশ্ন আমি নিজে করে আমি এখন তালগোল খাচ্ছি। ওকে, তাহলে আনলিশ শব্দের অর্থ, প্রশ্ন দেখে দাঁড়ো, কোনো জিনিসকে হোল্ড করা, রিস্ট্রেন করা একই অর্থ, কিপ করা একই অর্থ, তাহলে এই 3টা বাদ। ডিসচার্জ করা, আনলিশে ঠিক অপোজিটটা, তার মানে সিনোনিম চাইছে, ঠিকই আছে। ডিসচার্জ করে দেয়া, খুলে দেয়া, ফ্রি করে দেয়া, হ্যাঁ, আনলিশ করা। 8 সি। ওকে, ঠিক আছে, দেখ তোমরা আমার চেয়ে ভালো বুঝছো, আমি বাঁচাই ফেলতেছিলাম। নাম্বার 9, সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স কার লেখা? টেক্সট বই থেকে আসছে, উইলিয়াম ব্লেক। সংস অফ ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স, উইলিয়াম শেক্সপিয়ারের কোনো বইয়ের নাম দেয়া ছিল না বইয়ে। ডিলান থমাসের শুধু কবিতা ছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থেরও কবিতা ছিল, উইলিয়াম ব্লেকেরই একমাত্র দেয়া ছিল বইয়ে, সেখান থেকে আসছে। নাম্বার 10, আ বয় আই নো লস্ট অন অফ হিজ আইস ড্যাশ ফ্লিউ ড্যাশ, তার চোখে ঢুকে গেছে, ইনটু হবে প্রথম কথা। তাহলে ইন বাদ দুইটা থাকে, আফটার আফটার। কখন, চোখ কখন হারাইছে, আফটার হওয়াটাই স্বাভাবিক, এবং এটা টেক্সট থেকে আসছে, আমেরিগোর গল্প থেকে আসছে, আমেরিগো ভেসপুচি, তাহলে এখানে আফটার হবে। বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, 10b, I looked towards my accompanying motorbike carrying my manager here carrying, তাহলে মোটর বাইকের দিকে তাকাইছি। মোটর বাইকের অবস্থা কি ছিল? দোষ গুণ অবস্থা পরিমাণ বর্ণনা করবে যা, সেটা হচ্ছে অ্যাডজেটিভ। আর যাহা অ্যাডজেটিভ হয় তাহা যদি নন ফাইনাইট ভার্ব 4 হয়, আইএনজি হয়, এই যে এরকম নন ফাইনাইট আইএনজি হয়, তাহলে সেই অ্যাডজেটিভকে আমরা হচ্ছে পার্টিসিপল ডাকি। একটু ঘুরায় পেঁচা হলো আমরা এইভাবেই মনে রাখবো, কারণ তাতে আমাদের সুবিধা হবে। তাহলে এখানে ভুল যাওয়ার অপশন থাকবে না, নাহলে মনে হবে যে একবার একটু জিরান্ট হচ্ছে আর একবার একটু অন্য কিছু হচ্ছে কিনা। না, পার্টিসিপল অবস্থা বর্ণনা করতেছে, ক্লিয়ার? পার্টিসিপল হবে। ভেরি গুড হাবিবা, সৈয়দ, মুনতাহিদ, অর্শি। Number 12, Ayub Khan was replaced by Yahya Khan, another dictator. Direct textbook, যা আছে টেক্সট বুকে ওইটাই দিতে হবে। বাট 1 ছিল না, 1 ছিল না, হু ওয়াজ
আমার হিসাব ঠিকঠাক থাকলে ডি নাম্বার, যদি আমার কাছে টেক্সট বুক মনে থাকে। আচ্ছা 12 ডি না বই অনুযায়ী, হঠাৎ ভুলে গেছি বইয়ের লাইন। আচ্ছা ওকে, ডি হওয়ার কথা। চলো তাহলে বই থেকে চেক করে নেই, জাস্ট টেক্সট প্রেজেন্ট। নাম্বার 13, গ্রিটিংস আর ড্যাশ। লেজারলি শব্দটা কি? ফিল দ্য গ্যাপস আসতে পারে। আর হচ্ছে বি ভার্ব, বি ভার্ব বা লিঙ্কিং ভার্বের পরে অলওয়েজ অ্যাডজেটিভ বসে, তাহলে এই ভদ্রলোক একজন অ্যাডজেটিভ। লেজারলি, গ্রিটিংস আর লেজারলি অ্যান্ড আর মার্কড বাই গুড ম্যানার্স। ওকে, দেখো 7 নম্বর যে অক্সিমরন চাচ্ছ, অক্সিমরন তো অপশনে নাই। তোমার কনফিউশন যেন না হয় সেজন্য তো অক্সিমরন অপশনে দেয়াই নাই ভাইয়া। কে যেন প্রশ্ন করতেছিলা অনেকক্ষণ ধরে। Number 14, what type of conflict occurs within a group? Conflict হইতে পারে between two groups, এটা একটা, within a group একটা, within a person, between two or more persons, এইভাবে হইতে পারে। যত জায়গায় আমরা বিটুইন পাবো ততবার ইন্টার এইভাবে বসবে। যত জায়গায় আমরা উইদিন পাবো সেখানে ইন্ট্রা বসবে, INTRA ট্রা। তাহলে গ্রুপে থাকলে ইন্ট্রা গ্রুপ, নট টার। আর পার্সোনাল তো হিসাব আলাদাই। সো দুই নাম্বার হচ্ছে ইন্ট্রা গ্রুপ। হ্যাঁ, উইদিন আ গ্রুপ হলে নিজেরাই কাচার লাগলে তাহলে হচ্ছে ইন্ট্রা গ্রুপ। ক্লিয়ার? বুঝছো? 14D, গুড। এটা যেন মনে থাকে, টেক্সট থেকেই আসছে, টেক্সটের বাইরে কিছুই দেই নাই আমি, যেহেতু সাধারণত ওইভাবেই করি। বাট তোমাদের যেন ফিল হয় যেগুলো গ্রামারের ব্যবহার বা সেটাকে আবার বজায় রাখার চেষ্টা করছে। ওয়েদার ইজ ড্যাশ, ওয়েদার খুবই গ্লুমিয়ার, তুলনা বুঝাইছে, কিন্তু ওয়েদার সিঙ্গুলার, আনকাউন্টেবল, তাহলে মাছ যথেষ্ট গ্লুমিয়ার গতকালের চেয়ে। তাহলে মোর হওয়ার অপশন নাই, ভেরি তো হবেই না, 3 নাম্বার। সো দিস আর দ্য থিং। গেল এমসিকিউ শেষ, রিটার্নে যাচ্ছি। 2টা প্যারাগ্রাফ দিছিলাম, একটা হচ্ছে জাঙ্ক ফুড। ওকে, ডিসক্রাইবিং দ্য অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ জাঙ্ক। অ্যাডভার্স ইম্প্যাক্ট, জাস্ট নেগেটিভ ইম্প্যাক্ট দিতে বলছে। কি হয়? তাহলে টপিক সেন্টেন্স তো ক্লিয়ার যে এটাই টপিক সেন্টেন্স ডান। আমরা নেগেটিভের বেলায় 3টা 4টা দিব। এখানে 1 2 3 4, মিনিমাম 4টা দিতে পারবো। প্রথম কথা কি বই থেকেও যদি আমি দেই, অবেসিটি হয়, স্থূলতা বাড়ে, এটা আস্তে আস্তে কার্ডিও ভাস্কুলার ডিজিজের দিকে নিয়ে যায়, হার্টের পেশেন্ট হয়ে যাবা অতিরিক্ত খাইলে এগুলা। আর কি হয় আমরা দেখব যে সাইকোলজিক্যালও ইফেক্ট পড়ে, সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও পড়ে। কারণ তখন ওই যত বেশি জাঙ্ক ফুড খাবে তত বেশি অনীহা তৈরি হবে। কিসের উপরে? ভেজিটেবল বা হেলদি ফুড, ডিনায়াল অফ হেলদি ফুড, এই জিনিসগুলো আস্তে আস্তে ডিনাই করে দিবে। সো দিস ইজ দ্য থিং, আমরা দেখব মিনিমাম এইটুকু, তারপরে শেষ করে দিলে হবে। এটা তোমাদের না করলে দিলেও হবে, বাট আমি তারপরে দিয়ে রাখছি সুন্দর করে যে কি হয়। হ্যাঁ, affects our behavior in daily life to begin with. কোহেসিভ ডিভাইসগুলো খুব ভালোভাবে ব্যবহার করবা, এটুকু ঠিকঠাক করতে পারলে মার্কস এমনিতেই পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, সিস্টেমটা ধরে যদি ঠিকঠাক কোহেসিভ ডিভাইস ব্যবহার করতে পারো, মোর ওভার যখনই যেটা লিখতেছো ইন এডিশন, হ্যাঁ, তারপরে শেষে এসে দেয়ারফর রিডিউসিং জাঙ্ক ফুড ইনটেক অ্যান্ড চুজিং হেলদিয়ার alternatives essential steps towards maintaining overall health। এই যেখানে বলতেছিলাম যে হিউম্যান হেলথের ইম্প্যাক্ট ফেলে হার্মফুল, তারপর আমরা যদি এখানে ঠিকঠাক মেনটেন করি তাহলে সেটা বেটার হবে। এই ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করতে পারবো। আর একটা হচ্ছে ওকে, এখানে কি চাইছে? ডিসক্রাইবিং হিউম্যান, আচ্ছা এখানে একটা বানান ভুল করছি, সেটা হচ্ছে
রাইট হবে, সরি ফর দ্যাট, খেয়াল করি নাই, হিউম্যান রাইট ভায়োলেশন। তাহলে এইখানে যেটা হয়েছে হিউম্যান রাইট ভায়োলেশন কেমনে হয়েছে অ্যারাউন্ড ইউ, এবং মেনশন হাউ ইট ক্যান বি প্রোটেক্টেড। তাহলে দুইটা ভার্স দাঁড়ায় যাবে, দুইটা ভার্সন দাঁড়ায় যাবে, টপিক সেন্টেন্সটা লিখবে এটাই। প্রথম কথা হচ্ছে হিউম্যান রাইট ভায়োলেশনগুলো কেমনে হচ্ছে, এইটার একটা সাপোর্টিং ডিটেলস দিবা, সাপোর্টিং পয়েন্ট একটা দুইটা তিনটা হইতে পারে, কী কী হবে সেটা সাজাচ্ছি। আরেকটা হবে হচ্ছে হাউ ইট ক্যান বি প্রোটেক্টেড, হাউ ক্যান উই প্রোটেক্টেড, হ্যাঁ। তাহলে এইটারও সাপোর্টিং পয়েন্ট অন্তত একটা বা দুইটা, পারলে তিনটা দিলে ভালো, তাহলে এদিকে একটু বাড়াবা, এদিকে চারটা দিবা। এই সাইডটার আগে প্রোটেকশনটাকে মানে কোথায় কোথায় ভায়োলেট হচ্ছে এটাকে গুরুত্ব বেশি দিবা, আর ওই পাশটাকে হচ্ছে গুরুত্ব একটু কম দিবা, এক দুই কথায় সেরে দিবা, আর তারপরে কনক্লুশন এভাবে যাবে যে আমরা এটা করতে পারতেছি কিনা। তাহলে দেখো, হিউম্যান রাইট ভায়োলেশন ইজ ভিজিবল ইন মেনি কমিউনিটিস অ্যান্ড দে অফেন এফেক্ট দ্য মোস্ট ভালনারেবল গ্রুপস। ফর এক্সাম্পল চিলড্রেন, প্রথমে আমরা বলতেছি যে কোথায় কোথায় ঘটতেছে ঘটনা। চিলড্রেন, তোমাদের বইও চিলড্রেনদের নিয়ে বেশিরভাগ কথা বলা হয়েছে, পোস্টারেও চিলড্রেনদের আছে। চিলড্রেন মে বি ডিনাইড অ্যাক্সেস টু এডুকেশন, তাদেরকে এডুকেশনে দেওয়া যাবে না। ওয়ার্কার সামটাইমস এক্সপ্লয়েট থ্রু আনফেয়ার ওয়েজেস, ওয়ার্কারদেরকে আনফেয়ার ওয়েজেস দেওয়া হচ্ছে, আনসেফ কন্ডিশন দেওয়া হচ্ছে। মেয়েদের মালনিউট্রিশনের কথাটাকে আমরা তুলে নিয়ে আসছি যে ওমেন অ্যান্ড মাইনরিটিস মে ফেস ডিসক্রিমিনেশন, লিমিট দেয়ার অপরচুনিটিস, তাদের অপরচুনিটি লিমিট করে দেওয়া হচ্ছে, হ্যাঁ। অ্যাজ এ রেজাল্ট ভায়োলেশন অনলি হার্মস ইন্ডিভিজুয়ালস অলসো অ্যাওয়েকেন দ্য ওভারঅল প্রোগ্রেস অফ সোসাইটি। তাই যে শুধুমাত্র যে ইন্ডিভিজুয়ালকে ইম্প্যাক্ট ফেলতেছে ব্যাপারটা তা না, আমরা দেখবো যে ঘুরে ফিরে এটা ইন্ডিভিজুয়ালের সাথে সাথে আমাদের সোসাইটির প্রোগ্রেসকেও নষ্ট করে দিচ্ছে। এই দুটাকে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করলাম। However, এবার আমরা প্রোটেকশনে যাচ্ছি, তিনটা বর্ণ হয়ে গেছে আমাদের। ক্যান বি প্রোটেক্টেড হাউ, via awareness, community awareness, stronger laws, active reporting, হ্যাঁ, ইন এডিশন এডুকেটিং পিপল অ্যাবাউট দেয়ার রাইটস। মানুষরা আগে শেখানো লাগবে। এখন তুমি যদি এইদিকে বেশি বড় করে ফেলো, এটার এক লাইনেই কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দিয়ে লিখতে থাকবা, কমপ্লেক্স কম্পাউন্ড বানাবা, আর যদি দুই লাইন লিখতে চাও আরও এটা ভালো। শেষে যে আমরা দেখবো যে এই ওয়েতে এটাকে করতে পারি। সো মূল কাজ হচ্ছে পড়া এবং পড়া এবং পড়া, যত বেশি পড়বা। আর 3টা দিন আছে, খুব বেশি পড়ার দরকার নেই, খুব খুব ন্যারো করে নিয়ে আসো, মানে খুবই টাইট একটা শিডিউল বানাও যেটাতে জাস্ট রিভিশন দিবা, নতুন আর কিছুই শিখবা না, নতুন আর কিছুই পড়ার দরকার নেই। এই কয়েকদিনে যেটা করবা, বিগত বছরের প্রশ্ন আরেকবার দেখবা, ডিউ 3 to 5 years কোশ্চেন দেখবা। প্রথম কথা হচ্ছে এইটা। 2 নম্বরে হচ্ছে নিজের নোট নিবা ইংরেজির ক্ষেত্রে, ঠিক আছে? তুমি যা নোট করছো নোট কপিতে বসে বসে দেখবা, পারলে 2-1টা মডেল টেস্ট দিলা, 2টা আর 3টা, আর নাইলে নাই। রিটেনের ক্ষেত্রে কি করবা, নিজে এতদিন ধরে যা যা লিখছো এই রিটেনগুলোই আবার দেখবা। একদম যদি না লিখে থাকা, আমি সাজেস্ট করবো যে ডেইলি 3টা করে রিটেন লিখো, পার ডেতে 3টা করে রিটেন লিখো, কমপক্ষে অ্যাটলিস্ট 5টা হলে আরও ভালো, না হলে 3টা অন্তত, আগামী 3 দিনে 9টা রিটেন। তাহলে মাথায় ইনফরমেশনগুলো খুবই প্যাকড থাকবে, আসার সাথে সাথে লিখে ফেলতে পারবা, তোমার জন্য সুবিধা হবে। সো চাইল্ড মেডিসিন, হ্যাঁ অন্য দিতে পারবা, কোনো সমস্যা নাই, আমি জানি যে তোমরা আছে ভালো লিখবা। ওকে, আমি তো জাস্ট আইডিয়া দিচ্ছি। সো একটা লম্বা জার্নি তোমাদের সাথে গেছে, পেট ব্যথা ছিল অনেকেই, ফ্রি ক্লাসেও ছিল অনেকেই। সবার জন্য দোয়া এবং শুভকামনা, আল্লাহ তোমাদের এই জার্নিকে কবুল করুক। সুস্থতা চাই তোমাদের কাছে, মানে আমি নিজে অসুস্থ, আমি খুব বুঝতেছি যে আসলে এই সময়ের ঠান্ডা লাগা বা এই ভাইরাল ফ্লুগুলো খুবই খারাপ। আল্লাহ যেন তোমাদের সবাইকে সুস্থ রাখেন। 13 তারিখ পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত, পরীক্ষার হল থেকে বেরোয়া পর্যন্ত আল্লাহ তোমাদেরকে সবাইকে সুস্থ রাখুক। সবাই খুব ভালোভাবে পরীক্ষা দাও। যেই কথা আমি সবসময় আমার স্টুডেন্টদের বলি, সবাইকেই বলি, 13 তারিখের পরীক্ষাটা তোমার জীবনে সব কিছু না। এটা শেষে এসে বললে মনে হয় এতদিন ব্যবসা করে এখন বলতেছেন। দোজ হু নো মি, বা আমাদেরকে যারা জানেন ও আজ, তারা জানেন যে আমরা এটা শুরুর দিন থেকে বলতেছি যে 13 তারিখের পরীক্ষাটা জীবনের সব কিছু না। গো এক্সাম হলে যাও, এনজয় ইউরসেলফ দেয়ার, বি দ্য বেস্ট ভার্সন অফ ইউরসেলফ, ফাইট ইট। যদি কিছু আসলো, না আসলে আলহামদুলিল্লাহ, তুমি ফাইট করছো, তোমার জীবনের এই বয়সে এসে এত বড় একটা জার্নিতে তুমি সামিল হয়েছো। অনেকেই তোমার অনেক ফ্রেন্ডই করতেছে না, এটার জন্যই
তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভকামনা, জীবন অনেক দূর আগাবা। ফাঁকি দিয়ে থাকলে ফাঁকির কারণে রেজাল্ট যা আসবে আসবে, সামনে আর ফাঁকি দিও না জীবনে সব সময়। আমার বয়স হয়েছে না, আমরা এখনো ফাঁকি দিই না? তোমাদের বাবা মার বয়স হয়েছে না, তারা এখনো ফাঁকি দেয় না? দেয়, মানে কোনো না কোনোভাবে তো দেই। আমরা আল্লাহর সাথে ফাঁকি দেই, জীবন অন্য কোনো জায়গায় ফাঁকি দেই। হ্যাঁ, দেশের যারা শেখ হাসিনা ফাঁকি দেয় নাই, এত এত যে ক্ষমতা দেওয়ার ছিল ফাঁকি দেয় নাই। ডক্টর ইউনূস ফাঁকি দেয় না, তোমার কি মনে হয় ডক্টর ইউনূস ফাঁকি দেয় না? দেয়, সবাই দেয়, ঠিক আছে। সো ফাঁকি দিও না সামনে, এনজয় করো, এই এই 3-4টা দিনকে এনজয় করো। যার যে অবস্থা আছে, শরীর খারাপ শরীর ভালো, মন খারাপ মন ভালো, প্রস্তুতি খারাপ প্রস্তুতি ভালো, পরীক্ষাটা দাও, ইনশাল্লাহ যা রিজিকে থাকবে তা নিয়ে সন্তুষ্ট থাকবা। সবার সাথে যারা পেড ব্যাচে আসো তাদের সাথে আবার দেখা হবে রিভিশন ক্লাসগুলোতে, আর ফ্রি ক্লাসেও সবার সাথে দেখা হবে। যদি কখনো দেখা নাও হয়, দোয়া নিরন্তর তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।